সিলেবাসে আপনারা জানেন 100 নম্বরের একটা এক্সাম হয় প্রিলিতে। আচ্ছা, বার কাউন্সিল সিলেবাসের প্রিলিতে যে 100 নম্বরের এক্সাম হয়, এই 100 নম্বরের মধ্যে এই 10 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য বরাদ্দ। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এই 10 নম্বরের জন্য আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে এখন পর্যন্ত মোট সেকশন আছে 1 থেকে 57 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 57 পর্যন্ত সেকশন আছে। এর মধ্যে আবার আপনার হচ্ছে 44 থেকে 51 পর্যন্ত এই সেকশনগুলো নাই। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে এখানে 48-49টার মতো সেকশন আছে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। এখন এর মধ্যে যদি আমি ধরি যে বর্তমানে যে সকল ধারাগুলো প্রয়োগ আছে, এই যে ধারাগুলো প্রয়োগ হয় এর মধ্য থেকে এখন পর্যন্ত মাত্র 24টা ধারা থেকে প্রশ্ন এসেছে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরেন যদি আমি বলি এখনো 48টা ধারা অ্যালাইভ বা 48টা ধারা প্রয়োগ আছে, এর মধ্যে 50% ধারা থেকে প্রশ্ন আসছে, মাত্র 24টা ধারা থেকে প্রশ্ন আসছে। আপনি 1 থেকে 7ম বার কাউন্সিল যদি ধরেন, বার কাউন্সিল প্রিলি 1 থেকে 7 বার কাউন্সিল প্রিলি, আবার জুডিশিয়ারির যেটা আছে যেটা হচ্ছে 3য় থেকে 17 পর্যন্ত, এই যে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল মিলিয়ে এখন পর্যন্ত 24টা ধারা টাচ করেছে। তাহলে বুঝতেই পারছেন যে যে ধারাগুলোর প্রয়োগ আছে, আমি এই বিষয়টা বারবার বলি আপনাদেরকে যে আমরা কিভাবে 120 পেজের নোট থেকে 92টা হুবহু কমন ফেললাম, কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে এইভাবে, অর্থাৎ আপনাকে কোনো আইন পড়ার আগেই যখন আপনি এটা হোক প্রিলি অথবা লিখিত প্রস্তুতি নেন, যেটাই নেন না কেন, এর আগে আপনার কি থাকতে হবে? একটা পরিকল্পনা থাকতে হবে যে আমাকে এইটা পড়তে হবে, এইটা বাদ দিতে হবে। তাহলে আপনি কোনটা পড়বেন, কোনটা বাদ দিবেন? আপনি পড়বেন এইটা যে বিষয়গুলোর প্রয়োগ আছে, যে বিষয়গুলো মোস্ট প্র্যাকটিক্যাল না বা যে বিষয়গুলোর প্র্যাকটিস কম, সেই বিষয়গুলো আপনার পড়ার দরকারই নেই। যেমন ধরেন আমি যদি 1 থেকে 12 ধারা পর্যন্ত ধরি, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 12 ধারার মধ্যে প্রশ্ন এসেছে শুধুমাত্র 5 ধারা থেকে, 6 ধারা থেকে, 7 ধারা থেকে, 8, 9 ধারা থেকে আর 12 ধারা থেকে। ঠিক আছে, এখন পর্যন্ত প্রিলিতে প্রশ্ন এসেছে। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আপনার সব ধারাগুলো হুবহু মনে রাখার প্রয়োজন নেই বা পড়ার দরকার নাই। তাহলে এটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই আইনটাকে কিভাবে আমরা বুঝে পড়বো। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে বিষয়গুলো, মানে একটা টেকনিক দেখবো আমরা বা একটা ছক আমরা মনে রাখবো, এই ছকে আমরা টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনকে মনে রাখতে পারবো। কিন্তু আমরা যেহেতু একদম বেসিক থেকে দেখবো, অর্থাৎ আপনাকে আমরা ধরে নিয়েছি আপনি কিছুই জানেন না, একদম আপনার জ্ঞান শূন্য, সুতরাং আমরা হচ্ছে এই আইনটাকে একটু দেখি কিভাবে পড়বো। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা যদি বলি যে আমাদের 24টা ধারা, আমরা 24টা ধারা না আরো 2টা ধারা দেখব, মোট 26টা ধারা হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই 26টা ধারা থেকে আপনি 10টা কোশ্চেন পাবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় বলবো যে এইখানের আমি যখন দেখেন আমি আপনাদের কিছু ফ্রি ক্লাস অর্থাৎ কিছু ভিডিও শেয়ার করি আমাদের ক্লাসের। এই ভিডিওতে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু কিছু আইনের আছে যে আইনগুলোর আপনার একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হয় বা এই আইনগুলোর একটু ইতিহাস জানতে হয়। তো এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ইতিহাসটা যেটা আছে বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কিভাবে আসলো, এই যে ইতিহাসের যে বিষয়টা, এই ইতিহাসের বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। কারণ সুনির্দিষ্ট প্রতিকারের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এখন পর্যন্ত বার কাউন্সিলে কোশ্চেন এসেছে 4 বার, জুডিশিয়ারিতে কোশ্চেন এসেছে 2 বার। ঠিক আছে, সুতরাং আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে 7টা আইনের কোন কোন আইনের কি কি পড়তে হবে, এরকম একটা শর্ট ভিডিও 17 মিনিটের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে আপনাকে কিন্তু কিছু আইন আছে, সব আইনের ইতিহাস মনে রাখার প্রয়োজন নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন এবং দণ্ডবিধি, এই 3টা আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আমাদের এই বার কাউন্সিল কমপ্লিট প্রিপারেশনের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 নম্বর কনফার্ম করার জন্য আমাদের মোট স্পেসিফিক্যালি এই 26টা ধারার বিষয়বস্তু এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এইগুলো দেখলে আমাদের এখানে 10 নম্বর কনফার্ম। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে বললাম যে এই বিষয়গুলো আমরা বুঝে কিভাবে আয়ত্তে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখবো আমরা প্রথমে, তারপর হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাব। দেখেন, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা যে আইনটাকে এখন আমরা দেখতেছি, এই আইনটাকে বলা হয়, এটা হচ্ছে একটা ইকুইটির ম্যাক্সিমের উপর ডিপেন্ড করে এই আইনটার সৃষ্টি।
তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলে কোন ম্যাক্সিম বা যেটাকে আমরা বলে থাকি কোন ডক্ট্রিন। আপনারা জানেন যে এখন কিন্তু বার কাউন্সিল প্রিলি পরীক্ষায় ডক্ট্রিন দিয়ে কোশ্চেন করে, রিটেনে ডক্ট্রিন দিয়ে কোশ্চেন করে। তাহলে একটা ডক্ট্রিনের উপর ডিপেন্ড করে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সৃষ্টি হয়। এই ডক্ট্রিনটা হচ্ছে ইকুইটি নট সাফার এ রং উইদাউট রেমেডি। ইকুইটি নট সাফার এ রং উইদাউট রেমেডি। তাহলে এই একটা ডক্ট্রিন ছিল ইকুইটি লয়ের। এই ডক্ট্রিনটার উপর ভিত্তি করে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন সৃষ্টি হয়েছে। এইটার অর্থটা কি? এইটার অর্থ হচ্ছে প্রতিকারহীনভাবে ইকুইটি বা ন্যায়পরায়ণতা কোনো অন্যায়কে যেতে দেবে না। তাহলে এই কনসেপ্টটা কেন এটার উপর ভিত্তি করে, এটা আসলে একটু পরেই আমরা ব্যাখ্যা করব। আপাতত মনে রাখেন যে যেটাকে বলা হয়েছে ইকুইটি বা ন্যায়পরায়ণতা, আমরা ইকুইটি শব্দটাই লিখি। ইকুইটি প্রতিকারহীনভাবে কোনো অন্যায়কে যেতে দিবে না, এইটা হচ্ছে এটার অর্থ। অর্থাৎ যেখানে একটা অন্যায় হবে সেখানে ইকুইটি আপনাকে প্রতিকার দিবেই। এখন আমরা বলি এই আইনটি ইকুইটি ল, ইকুইটি আইনের উপর ভিত্তি করে এই লটার সৃষ্টি। তাহলে কেন বললাম যে এটা ইকুইটির উপর ভিত্তি করে সৃষ্টি? এইটা বোঝার জন্য আগে আমরা একটা এক্সাম্পল দিব, এরপর হচ্ছে এই টোটাল কনসেপ্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে একটু মনে রাখেন, ইকুইটি নট সাফার এ রং উইদাউট রেমিডি। ইকুইটি প্রতিকারহীনভাবে কোনো অন্যায়কে যেতে দিবে না, অর্থাৎ যেখানে একটা অন্যায় হবে ইকুইটি সেখানে আপনার একটা প্রতিকার নিশ্চিত করবে। ঠিক আছে, এখন এই আইনটা কেন আসলো, কিভাবে আসলো, এইটা দেখার জন্য আমরা একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে আপনার বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে যে কেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমার প্রয়োজন। সুনির্দিষ্ট প্রতিকার আইন ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা শাসন করে, যে আইনগুলো প্রণয়ন হয় একদম শুরুর দিকের আইনটাই একটা অন্যতম একটা শুরুর দিকের আইন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আনার পিছনে যে কারণটা ছিল, দেখেন ভারতীয় উপমহাদেশে কোনো ইকুইটি কোড নামে কোনো কোড ছিল না। তাহলে অনেকগুলো প্রতিকার আছে, দেখা যায় যে প্রতিকারগুলো, আচ্ছা ভারতীয় উপমহাদেশে আমরা দুই ধরনের কোড পাই। একটা হচ্ছে যে কোডগুলো পাই এগুলো হচ্ছে ইকুইটির উপর ভিত্তি করে কোনো কোড ছিল না ভারতীয় উপমহাদেশে, এগুলো ছিল কমন ল বেস কোড বা কমন ল কোড। অর্থাৎ যে কোডগুলো সাধারণ যে আদালত ছিল, সেই আদালত যদি আমরা কোনো প্রতিকার চাইতাম, সেই প্রতিকার হিসাবে তিনি শুধুমাত্র ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারতেন। কিন্তু অনেক সময় দেখা যেত যে এই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ আসলে পর্যাপ্ত প্রতিকার নয়। এখন যখন ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার না হয়, তখন ইকুইটি আদালত রেমেডি দেয়। কি আদালত রেমেডি দেয়? ইকুইটি কোর্ট। কিন্তু ভারতীয় উপমহাদেশ ইকুইটি কোর্ট নামে কোনো কোর্ট ছিল না। এই ইকুইটি কোর্ট, যেটার আরেকটা নাম হচ্ছে চ্যানচুরি আদালত, এই আদালতের অবস্থান ছিল ইংল্যান্ডে। এখন ভারতীয় উপমহাদেশে তো ইকুইটি কোর্ট নামে কোনো কোর্ট নাই। তখন এই ব্রিটিশরা চিন্তা করলো যে আমাদের এমন একটা আইন প্রণয়ন করা দরকার যে আইনটা মানুষকে ইকুইটেবল প্রতিকার দিবে, অর্থাৎ ইকুইটি নট সাফার এ রং উইদাউট রেমেডি। এই প্রতিকারহীনভাবে যেন কোনো অন্যায় না যেতে পারে, এই ধরনের একটা প্রতিকার আমরা যেন এমন একটা আইন প্রণয়ন করবো যার দ্বারা দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট প্রতিকারের সৃষ্টি হয়। এখন আমরা একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দেখার পরে দেখবো যে আসলে কেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আনা প্রয়োজন হলো। ধরেন, একটু মনোযোগী হবেন, এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটার মালিকের নাম হচ্ছে এ। এখন বি নামক একজন ব্যক্তি এই সম্পত্তি থেকে এ কে বেদখল করলো। তাহলে কে বেদখল করলো? বি বেদখল করলো। তাহলে এখন এই সম্পত্তি কে দখলদার আছে? বি এই সম্পত্তিটার দখলে নিল। তাহলে এই সম্পত্তির মালিকানা কার আছে? মালিকানা কার আছে? এর আছে। এখন দেখেন, এর তিনটা প্রতিকার আমরা পাই। প্রথম পাই এ যে অন্যায়ভাবে বেদখল হলো, এই অন্যায়ভাবে বেদখল হওয়ার কারণে বীর বিরুদ্ধে তিনি একটা মামলা করতে পারেন। এটাকে আমরা বলে থাকি ফৌজদারি এই ফৌজদারি মামলা। পেনাল কোড অনুযায়ী তিনি ট্রেসপাসের মামলা করতে পারেন। ট্রেসপাস অর্থাৎ অবৈধ প্রবেশের কারণে তিনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এই একটা প্রতিকার তার আছে। দ্বিতীয় তার আর একটা প্রতিকার আছে,
এই প্রতিকারটা হচ্ছে তিনি ক্ষতিপূরণ ক্লেম করতে পারেন। তার যে সম্পত্তিটা তার থেকে চ্যুত হলেন, এই কারণে তিনি এই সম্পত্তির মূল্য এটা ক্ষতিপূরণ হিসেবে ক্লেম করতে পারে। এইটা তার একটা প্রতিকার আছে। আর একটা প্রতিকার তার আছে, সেটা হচ্ছে তিনি এই সম্পত্তিটার দখল পুনরুদ্ধার চাইতে পারেন। দখল পুনরুদ্ধার। এখন দেখেন, এই তিনটে প্রতিকারের মধ্যে এই যে প্রতিকারটা, এটা তিনি দণ্ড দেওয়ার জন্য চাচ্ছেন, তার সম্পত্তি কিন্তু তিনি ফেরত পাচ্ছেন না। যদি ক্ষতিপূরণ চান, তার সম্পত্তি তার ফেরত পাওয়ার সুযোগ নাই, অর্থাৎ আদালত তাকে একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দিল যে এইটা আপনার ক্ষতিপূরণ। কিন্তু যদি দখল পুনরুদ্ধার চায়, তাহলে কিন্তু তার সম্পত্তিটা ফেরত পাওয়ার সুযোগ আছে। এখন দেখেন, এইটা একটা সম্পত্তি, এই সম্পত্তির বিরুদ্ধে যে অন্যায়টা হচ্ছে, আমার যদি ইকুইটি ল না থাকে, তাহলে তো আমি সম্পত্তি পুনরুদ্ধার চাইতে পারি না। কারণ কেন চাইতে পারি না? সাধারণ যে আদালত আছে, সে শুধু ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার মঞ্জুর করে। যদি ইকুইটি ল না থাকে, তাহলে সাধারণ আদালত কি করে? ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার মঞ্জুর করে। এখন এই ক্ষতিপূরণ পেলে বা এই ব্যক্তির দণ্ড হলে আমার তাৎপর্যপূর্ণ কোনো প্রতিকার হচ্ছে না। অর্থাৎ আমার কি প্রতিকার দরকার? যে সম্পত্তিটা আমার আছে সেইটা পুনরুদ্ধার বা সেই সম্পত্তিটা আমার পাওয়ার দরকার। তাহলে দেখেন যে এই সমস্যা যখন সৃষ্টি হয়, যে ক্ষতিপূরণের মাধ্যমে যখন প্রতিকার নিশ্চিত করা যায় না, তখনই হচ্ছে এই ইকুইটি লয়ের আনার প্রয়োজন হয়। এবং এই ডক্ট্রিনটার উপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে আসলে ইকুইটি ল, যদিও ইকুইটি কোর্ট ছিল না, তারপরে সাধারণ আদালতকে এই ইকুইটি আইনের মাধ্যমে তাদেরকে এই দেওয়ানির সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করার অধিকার দেওয়া হয়। ঠিক আছে, এইটা ছিল বেসিক, একদম খুব বেসিক, যে কেন সুনির্দিষ্ট প্রতিকারটা আমাদের দরকার এবং কি কারণে এই ডক্ট্রিনটার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলো। এখন আগের দিনে যখন আইন করা হতো, তখন যে বিষয়টা হতো, এই স্পেসিফিক লয়ের উপর যার ধারণা আছে বা যার বিশেষ জ্ঞান আছে, এই ধরনের ব্যক্তিকে এই আইনটা একটা খসড়া প্রণয়নের জন্য বলা হতো। তাহলে এইখানে একজন ব্যক্তি আছে যার নাম পাবেন ডক্টর হোয়াইটলি স্টোকস। তো আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন, এতটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, এক্সাম্পলটা বুঝতে পেরেছেন কিনা। যদি এক্সাম্পলটা না বুঝেন ইয়ার লিখবেন, এক্সাম্পল রিপিট বুঝবো। আর এই যে টোটাল বিষয়গুলো আলাপ করলাম, এটা বুঝতে পারছেন কিনা। যদি কোনো বিষয়ে কোশ্চেন থাকে তাহলে জানাবেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আলোচনায় সামনে অগ্রসর হব। আপনারা কে কোথা থেকে যুক্ত হলেন জানিয়ে ফেলবেন, ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখবেন। এবং আমাদের সাথে প্রিলি অনলাইন এবং অফলাইন প্যাকেজের ক্লাস 1 আগস্ট শুরু। 1 আগস্টে আপনারা আমাদের কাছ থেকে অফলাইনে একটা ফ্রি ক্লাস করার সুযোগ পাবেন 1 আগস্ট, যারা অফলাইনে করতে চান। আর যারা অনলাইনে করতে চান, এটা শুরু হচ্ছে আজকে থেকে। সুতরাং আপনারা যারা যুক্ত হতে চান, এখানে নোট, মডারেটর সব একদম পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস সব কিছু পেয়ে যাবেন। আমাদের বাইরে কিছুই আপনাকে পড়তে হবে না, সোজা কথা, পাস করার জন্য। উপরের নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, এক্সাম্পলটা রিপিট করতে বলছেন। এক্সাম্পলটা হচ্ছে, এর মালিকানার একটা সম্পত্তি ছিল, এই সম্পত্তিটা বি তাকে বেদখল করছে, অর্থাৎ এ কে দখলচ্যুত করে বি দখলে নিয়েছে। তাহলে বি এর 3টা প্রতিকার চাওয়ার সুযোগ আছে। এই 3টা প্রতিকারের মধ্যে 2টা প্রতিকার আসলে আদৌ তাকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিকার দিচ্ছে না। তাহলে কোনটা প্রতিকার গুরুত্বপূর্ণ প্রতিকার দিচ্ছে বা তাৎপর্যপূর্ণ প্রতিকার কোনটা, যেটা তাকে রেমিডি দিচ্ছে, যেটা সে চাচ্ছে, যেটা তার অধিকার, তাহলে কোনটা দিচ্ছে? দখল পুনরুদ্ধার। তাহলে এই দখল পুনরুদ্ধারকে বললাম, এই দখল পুনরুদ্ধার হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রতিকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন আমার মনে হয়, যে এর মালিকানাধীন সম্পত্তি বেদখল করে, খুব সহজ বিষয়। আচ্ছা, এখন আমরা একটু যাই যে আসলে এই যে দায়িত্বটা কাকে দিল, কিভাবে দিল, এই বিষয়টা একটু দেখি। এই দায়িত্বটা স্যার হোয়াইটলি স্টোককে দেওয়া হয়। হোয়াইটলি স্টোক একটা কাজ করেন। তো আগের দিনে, এখন তো দেখেন, একটা কথা বলি আমি প্রায়, যে ব্রিটিশরা যে আইনগুলো করে গেছে 100-150 বছর আগের আইন, আমরা চেঞ্জ করতে পারি না। কি সব চেঞ্জ করতেছি, হাস্যকর অবস্থা তৈরি হয়। আর আমরা যে আইনগুলো করতেছি, রাতারাতি চেঞ্জ না করলে আমরা কোনো প্রতিকার দিতে পারি না। অবস্থা দেখছেন কেন এটা হয়? কারণ তারা অনেক দিন গবেষণা করে এই রিলেটেড কি পরিস্থিতির উদ্ভব হতে পারে, কি সমস্যার সৃষ্টি, এইগুলো মাথায় নিয়ে আইনটা করে। আপনি যে কোনো আইনটা দেখেন তাদের। যাই হোক, এখন এই যে ডক্টর হোয়াইটলি স্টোক যিনি ছিলেন, এই হোয়াইটলি স্টোক যিনি ছিলেন, তিনি একটা বইয়ের বা একটা আইনের সহায়তা নিয়েছিলেন। এই আইনটার নাম হচ্ছে দ্য নিউ ইয়র্ক সিভিল কোড। এই আইনটার সহায়তা নিয়ে
তিনি হচ্ছে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা তিনি তৈরি করেন। এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন তৈরি করেন, তৈরি করার পরে এইটা প্রকাশ করেন তিনি হচ্ছে 7 ফেব্রুয়ারি 1877, অর্থাৎ এইটার খসড়া হয় 7 ফেব্রুয়ারি 1877 সালে। এবং এইটা আমাদের যে তৎকালীন সময় এটা আইন হিসাবে পাশ হয় বা আইন হিসাবে এটা কার্যকর করা হয় 1 মে আপনার হচ্ছে 1877, 1 মে 1877, ঠিক আছে। এবং এই যে আইনটা ছিল, এই আইনটা কিন্তু 1877 সালের প্রথম আইন, অর্থাৎ 1877 সালে এই ব্রিটিশ সরকার যে আইনগুলো করেছেন তার মধ্যে প্রথম আইন হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে স্যার হোয়াইটলি স্টোক দ্য নিউ ইয়র্ক সিভিল কোড নামে একটা আইন ছিল। এই নিউ ইয়র্ক সিভিল কোডের সহায়তা নিয়ে তিনি 7 ফেব্রুয়ারি 1877 সালে এটাকে খসড়া প্রকাশ করেন এবং এটা প্রকাশ হয় বা এটা পাস হয় এবং এটা কার্যকর করা হয় 1 মে 1877 সালে, ঠিক আছে। এটা কার্যকর হয় 1 মে 1877 সালে। এখন আমাদের যে এই আইনটা আছে, এই আইনটা সর্বশেষ যে সংশোধনীটা আসে, সেই সর্বশেষ সংশোধন হয় 2004 সালে 2004 সালে এটা সর্বশেষ সংশোধন হয়। এবং এই সংশোধনটা কখন কার্যকর হয়? সর্বশেষ যে সংশোধনীটা হয়েছিল এইটা কার্যকর করা হয় 1/7/2005, ঠিক আছে। তাহলে সর্বশেষ সংশোধনী হয়েছিল 2004 সালে এবং এই যে সংশোধনীটা ছিল এটা কার্যকর করা হয় 1/7/2005। সালভিত্তিক যে কনসেপ্টগুলো আমাদের জানা দরকার এটা আমরা শিখে ফেললাম। আপনি একটু জানাবেন যে যদি কোনোটা না বুঝতে পারেন। তাহলে আমরা বললাম যে এইটা 1877 সালে পাস হয়, এটা কার্যকর দেওয়া হয় 1 মে 1877 সালে, সর্বশেষ সংশোধন হয় 2004 সালে এবং এই সর্বশেষ সংশোধনটা কার্যকর হয় 1/7/2005 সালে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করব এই আইনটা কেমন ধরনের আইন এবং এই আইনটাকে কেন সুনির্দিষ্ট প্রতিকার আইন বলা হলো, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন বলার কারণটা কি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এটাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন কেন বলা হলো। সুনির্দিষ্ট প্রতিকার আইন কেন বললো? সুনির্দিষ্ট প্রতিকার আইন বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে এই আইনে দেখা যায় যে একজন ব্যক্তির যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যের উপর ভিত্তি করে আপনি কিছু রেমেডি চাচ্ছেন এবং আদালত যে রেমেডিটা দিচ্ছে এই রেমেডিটা আদালত সুনির্দিষ্টভাবে একটা রেমেডি প্রদান করছে। তাহলে আদালত যে প্রতিকারটা দিচ্ছে এই প্রতিকারটা আদালত সুনির্দিষ্টভাবে একটা প্রতিকার প্রদান করছে এবং আপনার দায়িত্ব কর্তব্যের উপর ভিত্তি করে এই প্রতিকারটা আপনি আদালতের কাছে ক্লেম করতেছেন, দায়িত্ব কর্তব্যকে উপর ভিত্তি করে, এই কারণে এই উপর ভিত্তি করে এই আপনি ক্লেম করতেছেন। তাহলে এই কারণে এই আইনটার নাম বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন, ঠিক আছে। অর্থাৎ আপনাকে আদালত একটা সুনির্দিষ্টভাবে একটা প্রতিকার দিচ্ছে। আপনি চাচ্ছেন আপনার সম্পত্তি বেদখল হচ্ছে, আপনি কি চাচ্ছেন? সম্পত্তি পুনরুদ্ধার চাচ্ছেন, ঠিক আছে। আপনি কি চাচ্ছেন? সম্পত্তির দখল পুনরুদ্ধার চাচ্ছেন। তাহলে আদালত আপনাকে যদি সম্পত্তির দখল পুনরুদ্ধারের নির্দেশ দেয় তাহলে এটা সুনির্দিষ্টভাবে তিনি তো আদালত প্রতিকার দিল, ঠিক আছে। এবং আপনার এই আইনটা কিসের সাথে সম্পৃক্ত? যে এটা ইকুইটি লয়ের সাথে সম্পৃক্ত এবং এই প্রতিকারটা আপনাকে যেহেতু সুনির্দিষ্টভাবে দেওয়া হচ্ছে, আদালত আপনাকে একটা সুনির্দিষ্ট রেমেডি দিচ্ছে, এই কারণে এই আইনটাকে আমরা বলছি সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই আইনটার নেচারটা কেমন বা ধরনটা কেমন, এইটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই আইনটাকে আমরা বলে থাকি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আমরা যে কোনো আইনকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলে থাকি আমরা তত্ত্বগত আইন, আরেকটাকে আমরা বলে থাকি পদ্ধতিগত আইন। তাহলে এই পদ্ধতিগত আইনকে আমরা বলে থাকি প্রসিডিউরাল ল আর তত্ত্বগত আইনকে বলে থাকি সাবস্ট্যান্টিভ ল। তাহলে একটাকে আমরা বলে থাকি সাবস্ট্যান্টিভ ল, আপনি একটু কমেন্ট করে ফেলবেন যদি জানা থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন কেমন আইন, আর পদ্ধতিগত আইনকে আমরা বলে থাকি প্রসিডিউরাল ল। তাহলে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কেমন আইন, তত্ত্বগত আইন বলা হয় এমন আইন যে আইন আপনার অধিকারকে সংজ্ঞায়িত করে এবং আপনার প্রতিকার দিয়েছে, অধিকার আছে এবং প্রতিকার আপনাকে দিয়েছে, এটাকে আমরা বলে থাকি তত্ত্বগত আইন। আর পদ্ধতিগত আইন বলে থাকি যেটা হচ্ছে পদ্ধতি দেখায়, যে আপনার অধিকার বা প্রতিকার পাওয়ার যেটা পদ্ধতি দেখায় বা উপায় দেখায় বা পথ দেখায়,
সেই আইনকে বলে থাকি এটা হচ্ছে প্রসিডিউরাল ল। তাহলে দেখেন, পদ্ধতিগত আইনে কিন্তু আপনার কোনো অধিকার নাই অথবা আপনার কোনো প্রতিকারও নাই। এখানে কি দেখাচ্ছে, আপনি কি উপায়ে গেলে এই অধিকারটা বাস্তবায়ন করতে পারবেন বা কি উপায়ে গেলে আপনি অধিকারটা কি করতে পারবেন। আচ্ছা, মূল আইন এই শব্দটা বলবেন না, তত্ত্বগত আইন অথবা পদ্ধতিগত আইন, এই শব্দটা এইভাবে লিখেন একটু, হ্যাঁ, কোন কি আইন, সব আইন মূল আইন, এটা কি তত্ত্বগত নাকি পদ্ধতিগত, এইভাবে বলবেন। তাহলে দেখেন, এটা বললাম যে প্রসিডিউরাল ল আপনাকে কি দেখায়, প্রসেস দেখায়, পথ দেখায়, আপনি কোন উপায়ে গেলে এই জিনিসটা পাবেন। তাহলে আমরা জিজ্ঞেস করেছি আপনাদেরকে, এই যে আইনটা, এটা কি তত্ত্বগত আইন নাকি পদ্ধতিগত আইন, এই কোশ্চেনের উত্তর দিবেন। এর আগে বলবো, আমাদের বার কাউন্সিল প্রিলি অপরাজিত প্যাকেজের এইটা 3 নম্বর ব্যাচের প্রথম ক্লাস। আপনারা যারা আজকের ক্লাসটাকে একটা মডেল ক্লাস হিসাবে দেখে বা যাচাই ক্লাস হিসাবে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ একদম বেসিক থেকে প্র্যাকটিক্যাল আলোচনা এই ক্লাসে পাবেন, নোট মডেল টেস্ট সহ সব কিছু পাবেন। আপনারা যারা অফলাইনে করতে চান 1 আগস্ট থেকে শুরু, শুক্রবার বিকেল 3টায়। আর যারা অনলাইনে করতে চান আজকে থেকে আমাদের এই প্যাকেজটা শুরু হচ্ছে। সুতরাং আপনারা যারা করতে চান তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, রিপিট করতে বলছেন, সাবস্ট্যান্টিভ ল আর একটা হচ্ছে প্রসিডিউরাল ল। সাবস্ট্যান্টিভ ল বলা হয় তত্ত্বগত আইন, যে আইনটা আপনার অধিকার সৃষ্টি বিষয়ে কথা বলে এবং আপনাকে প্রতিকার দেয়, অধিকার দেয়, প্রতিকার দেয়, সেই আইনটাকে আমরা বলি তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। আর পদ্ধতিগত আইন বলে থাকি যেটা আপনার অধিকার বা প্রতিকার আপনি কি উপায়ে লাভ করতে পারেন। আপনাকে আমি প্রসেস, মানে আপনাকে অধিকার দিলাম, কিন্তু আপনি কিভাবে লাভ করবেন এইটা যে আইনে বলে। অর্থাৎ যে আইন কোনো অধিকার বা প্রতিকার নিয়ে কথা বলে না, যে আইন অধিকার বা প্রতিকার নিয়ে কথা বলে না, কিন্তু অধিকার বা প্রতিকার কি উপায়ে আপনি লাভ করবেন এইটার পন্থা যে দেখায়, সেটাকে আমরা বলে থাকি প্রসিডিউরাল ল। এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা আসলে একটা সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। কেন তত্ত্বগত আইন? আপনি দেখবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিভিন্ন পর্যায়ে বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওভারঅল আইনটায় আপনার কি দিয়েছে, আপনার অধিকার সৃষ্টি করেছে এবং এই অধিকারটার ভিত্তি করে আপনি কি প্রতিকার লাভ করবেন সেই বিষয়গুলো বলেছে। আপনার সম্পত্তি বেদখল হলে আপনার যে অধিকারটা নষ্ট হচ্ছে, আপনি কি প্রতিকার ক্লেম করবেন। আপনার যদি চুক্তি ভায়োলেশন করে কি অধিকার ক্লেম করবেন। দলিল জাল করলে কি অধিকার, কি প্রতিকার আপনি ক্লেম করবেন। আপনার যদি কোনো বাধ্যবাধকতা কেউ ভঙ্গ করে আপনি কি প্রতিকার ক্লেম করবেন। এই যে কি প্রতিকার চাইবেন, কি অধিকার আপনার আছে, এই বিষয়ে এই আইনটা টোটালি বলেছে। এই কারণে এই আইনটাকে প্রসিডিউরাল ল বলার কোনো সুযোগ নাই। এই আইনটা কেমন আইন? একটা সাবস্ট্যান্টিভ ল। তাহলে আমরা বললাম যে আমরা দেখেছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বৈশিষ্ট্য বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধরন, এই ধরনটা বলতে পারি এই আইনটা একটা সাবস্ট্যান্টিভ ল, এটা কোনো প্রসিডিউরাল ল নয়। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এই আইনের মূল আলোচনায় চলে যাব। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলাপ করেছি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন কনসেপ্টের উপর ভিত্তি করে আসলো, কিভাবে আসলো, কেন প্রয়োজন, এটার নাম কেন হলো, এটার একটা শর্ট হিস্টোরিক্যাল সালভিত্তিক বর্ণনা দেখলাম। এরপর আমরা দেখলাম এই আইনটার ধরনটা, আমরা দেখলাম এটা কেমন আইন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এখন মূল আলোচনায় যাব। ঠিক আছে, দেখেন মূল আলোচনায় অ্যাডজেক্টিভ ল কোনটি, যেটা প্রসিডিউরাল ল সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেছি এটা ইকুইটির উপর ভিত্তি করে সৃষ্টি। এখন ইকুইটেবল যে সকল রেমেডি থাকে এই রেমেডিগুলো হচ্ছে মূলত আপনার ডিসক্রিশনারি রেমেডি হয়, অর্থাৎ আদালতের স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন ক্ষমতার উপর ভিত্তি করে এই রেমেডিগুলো দেয়। আপনারা খেয়াল করবেন এই বছর বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এই ধরনের একটা কিন্তু কোশ্চেন এসেছিল যে 42 ধারার যে প্রতিকারটা আছে এই প্রতিকার কি স্বেচ্ছামূলক প্রতিকার কিনা, এই বিষয় নিয়ে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই আইনের কি কি অংশ আমাদের দেখতে হবে। তাহলে বললাম যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 1, 2, 3, 4 এইগুলো দেখার দরকার নেই, আমরা হচ্ছে মূল আলোচনায় যাবো, অর্থাৎ সেকশন 5 থেকে আমরা শুরু করবো আলোচনাটা। দেখেন এই 5 ধারা যদি বুঝেন এবং 5 ধারার সাথে আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, এইটা যদি বুঝেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ। আর আপনাকে কষ্ট করে সুনির্দিষ্ট প্রতিকার আইন মুখস্থ বা মনে রাখার দরকার নাই। তাহলে বললাম যে দুইটা বিষয় আপনাকে বুঝতে হবে, একটা হচ্ছে 5 ধারাটা বুঝতে হবে এবং এর সাথে আনুষঙ্গিক আর একটা বিষয় আলাপ করবো, সেই বিষয়টা বুঝতে হবে।
দেখেন প্রথম আমরা দেখব যে সুনির্দিষ্ট প্রতিকার কয়টা এবং সুনির্দিষ্ট প্রতিকার কি উপায়ে মঞ্জুর হয়। আগে আমরা একটু দেখি উপায়। আচ্ছা আমরা একটু দেখি কয়টি, এটা দেখি এই কয়টি কি উপায়ে মঞ্জুর হয়, এটা সুবিধা হবে আমাদের জন্য। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আমরা বলছি আদালত আপনাকে একটা সুনির্দিষ্টভাবে প্রতিকার মঞ্জুর করবে যেটা আপনার কর্তব্য এবং দায়িত্বের সাথে সম্পৃক্ত। এই সুনির্দিষ্ট প্রতিকার কয়টি, তাহলে আমরা একটু দেখি সুনির্দিষ্ট প্রতিকার কয়টি। এখন এই সুনির্দিষ্ট প্রতিকার কয়টি, অনেকে 9টি লেখে, অনেকে 8টি লেখে, সমস্যা নাই, 8-9টা যেটাই লেখেন সমস্যা নাই, বিষয়বস্তু সেম। তাহলে আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার 8 ধরনের সুনির্দিষ্ট প্রতিকারের কথা আমাদের যে এই আইন আছে সুনির্দিষ্ট প্রতিকার সেইটাই বলেছে। তাহলে প্রথম যে সুনির্দিষ্ট প্রতিকার বলেছে, এখানে বলেছে রিকভারি অফ প্রপার্টি, যেটাকে আমরা বলে থাকি যে সম্পত্তির দখল পুনরুদ্ধার। 5 টাইপস, যারা বলেছেন ভুল বলেছেন। সুনির্দিষ্ট প্রতিকার কয়টি? 5টা না 8টা। তাহলে সম্পত্তির দখল পুনরুদ্ধার একটা সুনির্দিষ্ট প্রতিকার, সম্পত্তির দখল পুনরুদ্ধার। এখন এই সম্পত্তির দখল পুনরুদ্ধার 2 ধরনের সম্পত্তির দখল পুনরুদ্ধার আছে। এক ধরনের বলে থাকি আমরা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, আর একটা বলে থাকি আমরা অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এই স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নিয়ে কথা বলছে সেকশন 8 এবং 9, অস্থাবর সম্পত্তি নিয়ে কথা বলছে সেকশন 10 এবং 11। ঠিক আছে, তাহলে আমরা বলছি সম্পত্তির দখল পুনরুদ্ধার একটা সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে সম্পত্তির দখল পুনরুদ্ধার একটা সুনির্দিষ্ট প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে বলছে সেকশন 8 থেকে 11 ধারা। ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন বা এটা একটু মনে রাখেন। দ্বিতীয় যে সুনির্দিষ্ট প্রতিকারটা আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী পাই, এটাকে বলে থাকি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি বলবৎকরণ। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে চুক্তির বলবৎকরণ বিষয়গুলো পাই। এই চুক্তির বলবৎকরণ বিষয়গুলো নিয়ে আমরা দেখি সেকশন 12 থেকে 12 থেকে 30 পর্যন্ত আলাপ করা হয়েছে। এরপর থার্ড যে প্রতিকারটা আমরা পাই, সেই প্রতিকারটাকে বলে থাকি আমরা দলিল সংশোধনের বিষয়। তাহলে দলিল সংশোধন, এই দলিল সংশোধনের বিষয়গুলো আমরা সেকশন 31 থেকে 34 পর্যন্ত পাই। চতুর্থ যে কনসেপ্টটা নিয়ে আমাদের কথা বলা হয়েছে বা চতুর্থ যে প্রতিকারটা নিয়ে বলেছে সে সুনির্দিষ্ট প্রতিকার, এই প্রতিকারটাকে বলে থাকি আমরা রেসেশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির রদকরণ বা চুক্তি খারিজ নিয়ে কথা বলি। চুক্তির রদ, এই চুক্তির রদ নিয়ে কথা বলছে সেকশন 35 থেকে 38। এরপরে যে কনসেপ্ট আমরা পাই 5ম নম্বরে, সেটা হচ্ছে দলিল বাতিলের যে বিষয়টা আছে বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল বাতিলের যে বিষয়টা আছে, এই দলিলের বাতিলের বিষয়টা পাই আমরা 39 থেকে 41 ধারা পর্যন্ত। এরপরে যে কনসেপ্টটা নিয়ে কথা বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বা যে প্রতিকারটা নিয়ে কথা বলা হয়েছে, এটাকে আমরা বলে থাকি আপনার হচ্ছে ঘোষণামূলক প্রতিকার। এই ঘোষণামূলক প্রতিকার নিয়ে 2টা সেকশন কথা বলছে, সেকশন 42 এবং 43। এরপর একটা প্রতিকার পাই আমরা, সেটা হচ্ছে রিসিভার নিয়োগ। এই রিসিভার নিয়োগ আমরা এই কনসেপ্টটা নিয়ে আমরা পাই সেকশন 44-এ, এই কনসেপ্টটা নিয়ে কথা বলেছে। এরপরে সর্বশেষ যে প্রতিকারটা আমরা দেখতে পাই সেটাকে বলে থাকি আমরা ইনজাংশন বা নিষেধাজ্ঞা। তাহলে নিষেধাজ্ঞার যে বিষয়টা, এই নিষেধাজ্ঞার কনসেপ্টটা নিয়ে আমাদের আলাপ করেছে সেকশন 52 থেকে 57। ঠিক আছে, তাহলে দেখেন টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই 8টা সুনির্দিষ্ট প্রতিকার যদি মনে রাখি, 2টা ধরনের কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কয়টি, এইটা এক ধরনের কোশ্চেন। আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের উপায়। দেখেন ভাই, যে যদি উপায় বলে আপনাকে একটু টেকনিক্যালি এটা একটু মাথায় রাখতে হবে যে প্রশ্ন কি চেয়েছে। আপনি যদি প্রশ্নে কি চেয়েছে এইটা প্রশ্ন বোঝাও একটা প্রশ্ন, আপনি যদি প্রশ্ন না বুঝেন উত্তর করেন তাহলে কিন্তু আপনি নম্বর পাবেন না। আপনারা কিন্তু যখন বলেছে সুনির্দিষ্ট প্রতিকার কয়টা, আপনারা কিন্তু লিখছেন 5টি। তাহলে যারা লিখছেন এটা কিন্তু ভুল লিখছেন, প্রশ্নটা লক্ষ্য করতে হবে। আমি বলছি সুনির্দিষ্ট প্রতিকার কয়টি, আমরা টোটাল যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এইখানে মোট 8টা সুনির্দিষ্ট প্রতিকার পাই। এই 8টা সুনির্দিষ্ট প্রতিকার যদি মনে রাখতে পারি তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন এই ক্লাসই শেষ। অর্থাৎ এটার জন্য আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নাই। তাহলে কি কি সুনির্দিষ্ট প্রতিকার পাই দেখেন, সম্পত্তির দখল পুনরুদ্ধারের একটা সুনির্দিষ্ট প্রতিকার পাই 8 থেকে 11 ধারায়।
চুক্তির বলবৎ বা চুক্তি কার্যকরের একটা সুনির্দিষ্ট প্রতিকার পাই আমরা 12 থেকে 30 ধারায়। দলিল সংশোধনের একটা সুনির্দিষ্ট প্রতিকার পাই 31 থেকে 34 ধারায়। চুক্তির রদের একটা সুনির্দিষ্ট প্রতিকার পাই 35 থেকে 38 ধারায়। দলিল বাতিলের একটা আমরা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার পাই 39 থেকে 41 ধারায়। ঘোষণামূলক প্রতিকারের একটা সুনির্দিষ্ট প্রতিকার পাই 42 থেকে 43 ধারায়। রিসিভার নিয়োগ 44 ধারায়। এবং নিষেধাজ্ঞার যে বিষয়বস্তুগুলো আছে এটাও এক ধরনের সুনির্দিষ্ট প্রতিকার, যেটা 52 থেকে 57 ধারা পর্যন্ত পাই। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমরা এখন যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরের উপায়। এই আমরা ধারার মধ্যে প্রবেশ করতেছি। এতক্ষণ আপনাদেরকে টোটাল একটা সুনির্দিষ্ট প্রতিকার একটা শর্ট ব্রিফ পেয়েছেন। এখন আমরা একটু দেখব যে এই প্রতিকারগুলো কি কি উপায়ে মঞ্জুর করা যায়, কোন প্রতিকার কিভাবে মঞ্জুর করতে পারে, এইটা একটু দেখব। এইটার সাথে এটা যদি কানেক্টেড করতে পারেন আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 50% বোঝা শেষ। এরপর শুধু একটু সেকশনগুলো আলোচনা করলে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু দেখি যে এই প্রতিকারগুলো আমরা কি উপায়ে মঞ্জুর করতে পারি। আচ্ছা, বিপ্লব শিকদার কমেন্ট করেছেন আপনার ক্লাস করলে, স্যার বললেন স্যার আপনার ক্লাস করলে সবকিছু ইজি মনে হয়। ইনি একজন আইনজীবী, আমার বন্ধু। ঠিক আছে, যাই হোক, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আজকের যে ফ্রি সেশনটা এটা একটু শেয়ার দিয়ে দিবেন। এবং যারা আমাদের সাথে অফলাইনে যুক্ত হতে চান, 1 আগস্ট আমাদের ক্লাস আছে অফলাইনে RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে। আপনারা ক্লাস করে ভর্তি হতে পারবেন। আর অনলাইনে যারা যুক্ত হতে চান, এইখানে আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। প্রিলি অথবা রিটেন প্যাকেজে আমাদের বাইরে কিছুই পড়তে হবে না। আর আমাদের ভাইবা ব্যাচ একটা শুরু হচ্ছে, খুব রিসেন্টলি একটা শুরু হবে ভাইবা ব্যাচ নেক্সট সপ্তাহে। আপনারা যারা রিটেন অলরেডি ভালো দিয়েছেন তারা সেখানে যুক্ত হতে পারেন। আবার বলি, যারা আমাদের সাথে প্রিলি প্যাকেজে যুক্ত হতে চান উপরের নাম্বারে অথবা এই আইডিতে যোগাযোগ করলে হবে অথবা আমাদের পেজে যোগাযোগ করলে হবে। একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য, বেসিক থেকে প্র্যাকটিক্যাল প্রিপারেশনের জন্য আপনার যা যা দরকার আপনি এই আমাদের সাথে পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, জাস্ট নাম্বারটা কোশ্চেন করলেই হবে। নাম্বারটা কমেন্ট করলে আমি সেটাকে আবার রিপিট করব। এখন দেখেন, আমরা একটু এইবার আপনারা যেটা নিয়ে কথা বলছেন এইটা নিয়ে একটু কথা বলি, উপায় নিয়ে একটু কথা বলি। সুনির্দিষ্ট প্রতিকার, এই 8টা প্রতিকার 5টা উপায় মঞ্জুর করা যায়। তাহলে এই 8টা প্রতিকার কি কি 5টা উপায় মঞ্জুর করা যায় দেখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5টা উপায় বলছে। প্রথম বলছে কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণ। তাহলে যিনি সম্পত্তি অর্পণ, সহজে আমরা লিখতে পারি সম্পত্তি অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। তাহলে যার সম্পত্তিতে দাবি আছে, যার অধিকার আছে, তার কাছে সম্পত্তিটা অর্পণ করলেই তো হয়। তাহলে দেখেন, এই সম্পত্তি অর্পণের বিষয় শুধুমাত্র সম্পত্তি সংক্রান্ত ব্যাপার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্পত্তি সংক্রান্ত ব্যাপার সম্পত্তি অর্পণের সাথে কানেক্টেড। তাহলে এই সম্পত্তির দখল পুনরুদ্ধারের যে বিষয়টা, এইটা এই 8 থেকে 11 ধারার প্রতিকারটা এই উপায়ে মঞ্জুর করা যায়। তাহলে 8 থেকে 11 ধারা যে প্রতিকারটা দিলাম সেটা এই উপায়ে মঞ্জুর করা যাচ্ছে। সেকেন্ড যে উপায়টার কথা বলছে, এখানে বলছে যে যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেটা করতে বাধ্য করার মাধ্যমে। তাহলে যদি কোনো যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেটা করতে বাধ্য করার মাধ্যমে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুর করতে পারেন। তাহলে দেখেন কি করার বাধ্যবাধকতা আছে। চুক্তির যে বিষয়বস্তুগুলো আছে, যদি বিষয়বস্তুটা হয় চুক্তি সংক্রান্ত, সেই বিষয়বস্তুর বাধ্যবাধকতা থাকে করার। আর একটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন আছে। এই ম্যান্ডেটরি ইনজাংশনের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা থাকে। তাহলে চুক্তির বিষয়বস্তু এবং 55 ধারার যে বিষয়বস্তু, এই দুইটা বিষয়বস্তুর প্রতিকারটা, অর্থাৎ আমরা দেখলাম চুক্তির বিষয়বস্তু কোনটা, 12 থেকে 30 ধারার বিষয়বস্তু এবং 55 ধারা যে ম্যান্ডেটরি ইনজাংশনের বিষয়বস্তু। এই বিষয়বস্তুগুলো এই 2 নাম্বার যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেটা করতে বাধ্য করার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়। এরপর দেখেন 3 নম্বরে বলছে যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেই কাজ থেকে বিরত রাখার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়। যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেটা থেকে বিরত রাখার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়। এখন না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে কোন জায়গায়? না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে যেটাকে আমরা বলে থাকি প্রিভেন্টিভ রিলিফ।
অর্থাৎ যেখানে আপনার না বোধক একটা প্রতিকার দেওয়া প্রয়োজন হয়, নিষেধ করার দরকার হয়, তাহলে নিষেধ করার বিষয়বস্তু দেখে ইনজাংশনের ক্ষেত্রে সব ইনজাংশন নিষেধ করার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত না। অলরেডি দেখেন যে 55 ধারার বিষয়বস্তুটা বাধ্যবাধকতার মধ্যে চলে এসেছে। তাহলে নিষেধের বিষয়বস্তুটা হচ্ছে সেকশন 52 থেকে সেকশন 54 এবং সেকশন 56-57 এই বিষয়গুলো বা এই যে প্রতিকারগুলো, এই প্রতিকারগুলো মঞ্জুর করা হবে এই উপায়। অর্থাৎ আমরা যে বললাম যে এই যে নিষেধাজ্ঞার যে প্রতিকারগুলো, সেই নিষেধাজ্ঞার প্রতিকারগুলো এই উপায়ে মঞ্জুর করা হবে। এরপর দেখেন 4th নম্বরে যে প্রতিকারটার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ক্ষতিপূরণ ব্যতীত অধিকার নির্ণয় এবং ঘোষণা। তাহলে ক্ষতিপূরণ ব্যতীত অধিকার নির্ণয় ও ঘোষণা। তাহলে এইটা দ্বারা শুধুমাত্র কোন কোন ক্যাটাগরির বিষয়গুলো বুঝায়? এইটা দ্বারা হচ্ছে ক্ষতিপূরণ ব্যতীত অধিকার নির্ণয় এবং ঘোষণা। এই বিষয়গুলো যে বিষয়ে আপনার অধিকারের ঘোষণার বিষয় সম্পৃক্ত আছে, এই 39 থেকে এই 43 ধারার যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো এটার মাধ্যমে কি করা হয়? আপনার মঞ্জুর করা যেতে পারে। স্পেসিফিক্যালি আমরা বলতে পারি 42 এবং 43 ধারার যে প্রতিকার আছে সেটা এটার মাধ্যমে মঞ্জুর করা যেতে পারে। আর পঞ্চম বলেছে রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগের একটা উপায় আছে, একটা প্রতিকার একটা উপায়, রিসিভার নিয়োগ। এটা 44 ধারার যে প্রতিকারটা আছে, সেই 44 ধারার প্রতিকারটা এটার মাধ্যমে মঞ্জুর করা হবে। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, 8টা প্রতিকার, এই 5টা উপায়, কোন প্রতিকার কি উপায় মঞ্জুর করা যায় সেটা আমরা দেখে ফেললাম। তাহলে বললাম এইটা যদি আপনি বুঝতে পারেন যে সম্পত্তি অর্পণ কোন প্রতিকারের ক্ষেত্রে করবে, চুক্তির ক্ষেত্রে এবং হচ্ছে বাধ্যতামূলক যদি কোনো বিষয় থাকে সেটা কোন ক্ষেত্রে কোন উপায়ে করবে, তারপর হচ্ছে যদি না করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন হয় সেটা কোন উপায় করবে, ক্ষতিপূরণ ব্যতীত অধিকার ঘোষণা কোন উপায়ে, কোন প্রতিকারের কোন উপায়ে করবে, রিসিভার নিয়োগ কোন প্রতিকারের কোন উপায়ে করবে, এই 5টা উপায় এবং 8টা প্রতিকার আপনি যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আবারও বলি যে আপনার 50% শেষ। এখন জাস্ট এইটা একটু পড়লেই চলবে। এতক্ষণ যারা ক্লাস করতেছেন আপনাদের ক্লাসটা কেমন লাগলো জানিয়ে ফেলবেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো পয়েন্ট না বুঝতে পারলে সেটা একটু কমেন্ট করবেন। এটা বোঝা গেলে এখন এই বিষয় নিয়ে একটু আমরা সামনে অগ্রসর হব। আমরা দেখার চেষ্টা করব যে এখানে নিরোধমূলক প্রতিকারগুলো কোনগুলো, আদেশমূলক প্রতিকারগুলো কোনগুলো, এবং এই উপায়ের মধ্যে আর কি কি বিষয় আমরা মনে রাখতে পারি। দেখেন এই অংশটা মুছে ফেলবো, একটু দ্রুত কমেন্ট করবেন। ক্লাসটা এখন পর্যন্ত আপনাদের কেমন লাগছে একটু জানিয়ে ফেলবেন। যারা শেয়ার দিয়েছেন, অনেকেই শেয়ার দিয়েছেন, বাট আপনারা হচ্ছে শেয়ার দিয়ে ডান লেখেন নাই। যারা শেয়ার দিয়েছেন কিন্তু ডান লেখেন নাই, তারা শেয়ার দিয়ে ডান লিখে ফেলবেন। এর কারণ হচ্ছে আপনাদের জানেন যে যারা শেয়ার দিবেন তাদের মধ্য থেকে একজন বিজয়ীকে আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোটের PDF কপি আজকে দিয়ে দেওয়া হবে। সুতরাং শেয়ার দিয়ে ডান লিখবেন। ক্লাস কেমন লাগলো সেটা একটু জানাবেন। অসাধারণ, থ্যাংক ইউ। স্যারের ক্লাস মিস করলে আচ্ছা, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। রানা একজন পুলিশ কর্মকর্তা, আচ্ছা এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ। একটু জানিয়ে ফেলবেন ক্লাস কেমন লাগলো, এবং হচ্ছে আপনারা যারা শেয়ার দিয়েছেন বা শেয়ার দিয়ে ডান লেখেন নাই তারা একটু শেয়ার দিবেন এবং ডান লিখবেন। আচ্ছা, আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু জানিয়ে ফেলবেন। আমরা চলে যাই এই পরের আলোচনায়। রিসিভার নিয়োগের ধারা 44, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। 44 ধারা এই যে লিখে দিয়েছি, রিসিভার নিয়োগ 44। আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা একটু যোগাযোগ করবেন উপরের নাম্বারে, অথবা আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। অফলাইন অনলাইন দুইটা ব্যাচে আমাদের চালু আছে, যে কোনো জায়গায় আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা শেয়ার দেন একটু ডান লিখবেন, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেওয়ার অনুরোধ রইল। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে প্রতিকারগুলো দেখলাম, এই প্রতিকারগুলোর মধ্যে দেখেন একটা বিষয় বলছে যে ক্ষতিপূরণ ব্যতীত অধিকার নির্ণয় এবং ঘোষণা। তাহলে কি পেলাম না যে দেখেন আমি যে শুরুতেই বললাম যে ক্ষতিপূরণ কোনো ইকুইটেবল রেমেডি না, বা ক্ষতিপূরণ কোনো সুনির্দিষ্ট প্রতিকার না। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার কোনটি? সুনির্দিষ্ট প্রতিকার নয়, সুনির্দিষ্ট প্রতিকার নয়। কোনটা নয়? দেখেন ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার নয়। কিভাবে আমরা পাইলাম যে ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার নয়? এই যে বলছে 4, বা যেটাকে আমরা এটাকে ঘ বা ডি বলে থাকি, যে সেকশন 5-এর ডিতে কি বলছে যে ক্ষতিপূরণ ব্যতীত, দ্যাট মিনস ক্ষতিপূরণটা সুনির্দিষ্ট প্রতিকার না, ঠিক আছে? এটা একটা পাইলাম। সেকেন্ড দেখেন এখানে একটু অ্যানালাইজ করলে এখানে দেখেন 4টা পয়েন্ট আছে, 1 2 3 4 5টা পয়েন্ট।
এই 5টা পয়েন্টের মধ্যে দেখেন 3 নম্বর যে পয়েন্টটা এখানে বলছে না কথা বলছে, যে না করার ব্যাপারে। আর একটা কি না করার ব্যাপারে আছে? নাই। তাহলে দেখেন এখানে নিষেধমূলক বিষয় আছে বা নিষেধমূলক উপায়, একটা উপায় বলেছে নিষেধমূলক একটা, আর বাকি যেগুলো আদেশমূলক বিষয় বলেছে, আদেশমূলক উপায় হচ্ছে 4টা। ঠিক আছে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার এখানে নয়, ক্ষতিপূরণ। আর একটা হচ্ছে নিষেধমূলক উপায় বলছে একটা, আদেশমূলক উপায় বলছে 4টা। এই তাহলে নিষেধমূলক উপায় কোনটা? এই 3 নাম্বারটা, যে 5-এর সি বা 5-এর 3, এটা হচ্ছে নিষেধমূলক উপায়। আর আদেশমূলক উপায় বলছে কয়টা? 4টা। এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে আমরা দেখলাম যে ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার নয়, এটা বলছে 5-এর ডিতে বা 5-এর 4-এ, আর নিষেধমূলক উপায় বলছে 5-এর 3-এ বা সিতে, আদেশমূলক প্রতিকার এই 5-এর সি বাদে সব আদেশমূলক প্রতিকার। এখন দেখেন আপনারা একটা কনসেপ্ট শুনে থাকবেন, সেটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায় দেয়া আছে বলতে পারবেন? একটু কমেন্ট করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায় আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা প্রদান করা হয়েছে সেকশন 6। এই সেকশন 6 আসলে ওভাবে কোনো সংজ্ঞা দেয় নাই, এখানে শুধুমাত্র বলছে যে এই সেকশন 5-এ যে উপায় বলেছে, এই উপায়ের মধ্যে 5-এর সি যে উপায়টা বলেছে, এই উপায়টাকে বলেছে এটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। এই প্রিভেন্টিভ রিলিফ এটাকে আমরা বলছি নিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক প্রতিকার মানে হচ্ছে যে প্রতিকার আপনাকে বাধা দেয়, অর্থাৎ যে প্রতিকার আপনাকে নিষেধ করে কিছু করতে, বা যে কাজটা আপনি করার উদ্যোগ নিয়েছেন সেই কাজটা করতে আপনাকে বাধাগ্রস্ত করে বা নিরোধ করে, এটাকে আমরা বলছি নিরোধমূলক প্রতিকার। তাহলে দেখেন সেকশন 6 কিন্তু ওইভাবে কোনো সংজ্ঞা দেয় না, বলছে 5-এর সিতে যে বিষয়টা আছে বা 5-এর 3-এ যে বিষয়টা আছে বা 5-এর গয়ে যে বিষয়টা আছে, ওইটাই প্রিভেন্টিভ রিলিফ। তাহলে আমরা বলছি এই প্রিভেন্টিভ রিলিফটা কি করে? আপনাকে যে কাজটা করতে আপনি উদ্যোগ নিয়েছেন ওই কাজটা করতে বাধা দেয়। এই প্রিভেন্টিভ রিলিফটা মঞ্জুর করা যায় 2টা উপায়। কয়টা উপায় প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা যায়? সেকশন 52-তে বলেছে যে এই প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করার উপায় হচ্ছে 2টা। একটা হচ্ছে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে এই প্রিভেন্টিভ রিলিফটাকে পাইতে পারেন, আর একটা হচ্ছে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে এই প্রিভেন্টিভ রিলিফটাকে পাইতে পারেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে দেখেন সেকশন 5-এর 3-এর সাথে বা 5-এর সির সাথে 6 ধারা এবং 52 ধারার যে সম্পর্কটা, এটা কি বুঝতে পেরেছেন? দেখেন আমি বলি যে আইনটাকে আপনি যত কানেক্টেড করতে পারবেন তত বেশি আপনি প্র্যাকটিক্যাল জ্ঞান লাভ করবেন। যদি আপনি আইনটাকে কানেক্টেড না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই আইনটার বেসিকও বুঝবেন না, আর কিও বুঝবেন না, যে আইনটার প্র্যাকটিক্যাল নলেজ আপনি গ্যাদার করতে পারবেন না। তাহলে আইনটার বেসিক এবং প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনাকে গ্যাদার করতে হয় তাহলে একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে। দেখেন আমরা একটা কানেক্টিভিটি পাইছি, 5-এর সির সাথে একটা কানেক্টিভিটি আছে সেকশন 6-এর, সেকশন 6-এর সাথে আবার একটা কানেক্টিভিটি আছে সেকশন 52। কারণ এই ধারাগুলো সবগুলোই কি নিয়ে কথা বলেছে? প্রিভেন্টিভ রিলিফ নিয়ে কথা বলেছে। তাহলে দেখেন যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা সেকশন 6-এ, এবং এখানে 5-এর সিতে যে প্রতিকারটা দেয় সেটাকে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার বলছে। এই নিরোধমূলক প্রতিকার বা 2 উপায়ে মঞ্জুর করা যায়, এইটা বলছে সেকশন 52-তে। এই 2টি উপায় হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ঠিক আছে, এতটুকু আমার মনে হয় ক্লিয়ার। যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করবেন। তাহলে আমরা প্রিভেন্টিভ রিলিফটাও শিখে ফেললাম। এবার কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে, আপনারা যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিয়েছেন বা এবার যারা লিখিত পরীক্ষায় পার্টিসিপেট করেছিলেন তারা দেখেছেন যে এই জায়গা থেকে কিন্তু এবার কোশ্চেন এসেছে। এবং আবারও বলি যে আপনার আইনটা যদি একটু বুঝে পড়েন এবং আইনটার সাথে কার কানেক্টিভিটি আছে এটা যদি একটু সৃষ্টি করে আপনি পড়তে পারেন তাহলে আপনার বেসিক এবং প্র্যাকটিক্যাল 2টা ধারণাই হবে। পরীক্ষায় ভালো করবেন, এবং শুধু পরীক্ষায় ভালো করবেন না, বরং আপনি কি করবেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফেও ভালো করবেন, আবার আপনি বার কাউন্সিলে পাশ করাও আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে এরপরে যে ধারাটা দেখবো সেটা হচ্ছে সেকশন 7। সেকশন 7-এ একটা বিষয় বলা হয়েছে যে দণ্ডমূলক বিষয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী বলবৎ করা যায় না। তাহলে দেখেন
স্পেসিফিক রিলিফ অ্যাক্ট শুধুমাত্র কির সাথে সম্পৃক্ত? স্পেসিফিক রিলিফ সেকশন 6, সেকশন 6 বুঝতে পারেন না? সেকশন 6 বলছে পাশের সি বা পাশের ঘয়ে যে প্রতিকারটা আছে, যেটা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, সেটা প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার, এইটাই বলছে। আপনারা যখন পড়াশোনা করবেন বা আমার ক্লাস যখন করবেন, আপনার পাশে মূল আইনটা রাখবেন বা বেয়ার একটা রাখবেন। যে সেকশনটা বলবো সেই সেকশনটা প্রয়োজন হলে এখান থেকে একটু দেখবেন। আপাতত ক্লাসে আপনার কিছু লেখার দরকার নেই, এই ক্লাসটা সেভ থাকবে, এই ক্লাসটা আবার দেখে তখন এটা নোট ডাউন করবেন। আমাদের যে প্রিলি প্যাকেজ, এখানে আপনাকে আমাদের বাইরে কিছুই পড়তে হবে না। যে সেকশনগুলো পড়াবো, যেগুলো যতটুকু পড়াবো ততটুকু পড়লে এনাফ। এর বাইরে আপনাকে কোনো গাইড বই, কোনো নোট বই কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সেকশন 7। এখানে বলছে দণ্ডমূলক বিষয়। যদি কোনো দণ্ড সংক্রান্ত বিষয় থাকে, দণ্ডমূলক বিষয়, এই দণ্ডমূলক বিষয় আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী কার্যকর করার সুযোগ নেই। সুনির্দিষ্ট প্রতিকার আইন মোতাবেক কার্যকর করা যাবে না বা বলবৎ করা যাবে না। যেমন ধরেন আপনাকে ফৌজদারি আদালতে 2 মাসের একটা কারাদণ্ড দিছে, অথবা আপনাকে একটা অর্থদণ্ড দিয়েছে। ফর এক্সাম্পল, আপনাকে কি করছে? একটা অর্থদণ্ড দিয়েছে। ধরেন এ ভার্সেস বি একটা মামলা হলো, বি কে আদালত 500 টাকা অর্থদণ্ড দিল। এখন আপনি কি করছেন? এর কাছ থেকে ও টাকা দিচ্ছে না, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী মামলা করলেন যে ওই আমার টাকাটা আদায় করে দাও। ওর যে একটা বাধ্যবাধকতা আছে, মানে টাকা দেয় আর ওইটা আদায় করে দেয়। এই টাকা কিন্তু ওই সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে আদায় করে দিবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা দণ্ডমূলক বিষয়। তাহলে মনে রাখবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধুমাত্র দেওয়ানি সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ কাজ করে। কি সংক্রান্ত? দেওয়ানি সংক্রান্ত বিষয়। কোনো ফৌজদারি অথবা দণ্ড সংক্রান্ত বিষয় নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনো ডিলিংস করবে না। এটা বিষয় নিয়ে বলছে সেকশন 7। এরপর যে বিষয়টা, সেটা হচ্ছে এখন আমরা একদম মূল আলোচনায়, পরবর্তী আপনারা যারা এক্সাম দিবেন, বার কাউন্সিল লিখিত যারা লিখিত দিবেন তাদের জন্য হট টপিক সেকশন 8। তাহলে আমরা এখন চলে যাব যে প্রথম যে উপায়টা দেখেছিলাম, আমরা বলেছিলাম 8টা উপায় আছে, সেই 8টা উপায়ের প্রথম উপায়টা একটু দেখার চেষ্টা করব, সম্পত্তি পুনরুদ্ধারের বিষয় দেখব। তাহলে প্রথম উপায় হয়, আবার হচ্ছে প্রথম যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পত্তি পুনরুদ্ধার, এইটা নিয়ে একটু কথা বলবো। 8 থেকে 11 সেকশন 8। সেকশন 8-এ যে টাইটেলটা আছে বা সেকশন 8-এর যে মূল বিষয়বস্তুটা আছে, এটা একটু হুবহু একটু লিখে ফেলেন। বেয়ার অ্যাক্টের ভাষাটা ইংরেজিতে। আপনারা জানেন যে আপনাদের পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসে, আমরা দেখি ইংরেজি টার্ম দিয়ে বলে এটা কোথায় আছে, এই ধরনের প্রশ্ন আমরা দেখি। তো সুতরাং এটা একটু মনে রাখেন। দেখেন বলছে, এ পারসন ইন্টাইটেড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে, এ পারসন ইন্টাইটেড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট। এইটুকু দিয়ে বলতে পারে এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার সাথে সম্পৃক্ত। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের একটু বেয়ার একটাকে লিখে নেবেন, আমি লিখে দিচ্ছি। এ পারসন ইন্টাইটেল টু রিকভারি, entitled to the possession of specific immovable property may recover ইট। আচ্ছা, এইটুকু দিয়ে বলতে পারে যে এটা কোন ধারার সাথে সম্পৃক্ত। তাহলে দেখেন এখানে বলছে এ পারসন ইন্টাইটেল টু দ্য পজেশন, অর্থাৎ দখলের অধিকারী ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি দখলে অধিকারী বা দখল লাভ করার অধিকারী ব্যক্তি, দখলের অধিকারী ব্যক্তি কি করতে পারবে? কোন সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি? বলছে যে সম্পত্তিটা হচ্ছে স্থাবর সম্পত্তি। তাহলে স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি কি করতে পারবে? প্রপার্টি মে রিকভার, এটা দখল পুনরুদ্ধার করতে পারবে। এটাকে কি করতে পারবে? পুনরুদ্ধার করতে পারবে। তাহলে দেখেন এখানে কিন্তু বলছে একটা শব্দ ব্যবহার করছে, দখলের অধিকারী ব্যক্তি, অর্থাৎ যার দখলে থাকার অধিকার আছে।
এই যার দখলে থাকার অধিকার আছে এইটাকেই আমরা বলে থাকি যার সম্পত্তিতে সত্ত্ব আছে। তাহলে এই সম্পত্তিতে যার সত্ত্ব আছে, এই সত্ত্ববান ব্যক্তি কি করতে পারবেন, তিনি এই সম্পত্তিটা পুনরুদ্ধার করতে পারবেন যদি তিনি এই সম্পত্তি থেকে দখলচ্যুত হন। তাহলে যার সত্ত্ব আছে সম্পত্তিতে, তিনি যদি সম্পত্তিতে থেকে বেদখল হন তাহলে তিনি মামলা করতে পারবেন ৮ ধারা অনুযায়ী। এখন এই দখলের অধিকারী ব্যক্তি কি, অথবা আমরা শব্দটাকে এইভাবে বলতে পারি দখল লাভের অধিকারী ব্যক্তি কে? একজন ব্যক্তি বিভিন্ন উপায়ে দখল লাভ করতে পারেন, যেমন তিনি ক্রেতা হয়ে বা ক্রয়ের মাধ্যমে দখলের অধিকারী হতে পারেন, দানের মাধ্যমে দখলের অধিকারী হতে পারেন, উইলের মাধ্যমে দখলের অধিকারী হতে পারেন। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তিকে আমরা দেখি যে তার এই সত্ত্বটা বিভিন্ন উপায়ে সৃষ্টি হতে পারে, ক্রয়ের মাধ্যমে, দানের মাধ্যমে, উইলের মাধ্যমে, বন্ধকের মাধ্যমে, অনেকভাবে সৃষ্টি হতে পারে। যেভাবেই সৃষ্টি হোক না কেন, তার যদি ভ্যালিড কোনো সত্ত্ব থাকে, অর্থাৎ এই ব্যক্তির যদি সম্পত্তিতে কোনো ভ্যালিড সত্ত্ব থাকে এবং এই ব্যক্তি যদি সম্পত্তি থেকে বেদখল হন তাহলে তিনি মামলা করবেন ৮ ধারায়। আমরা একটা এক্সাম্পল দিই। এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা ক্রয় করেছে এ। কে ক্রয় করেছে? এ। এবং এই সম্পত্তিটা এ দলিল আছে সম্পত্তির, তিনি নিয়মিত খাজনা দিচ্ছেন এই সম্পত্তির, তারপর হচ্ছে তার খতিয়ান ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে এই ব্যক্তির যে দখলে থাকার অধিকার আছে। যেহেতু এই ব্যক্তির দখলে থাকার অধিকার আছে, অন্য কোনো ব্যক্তি যদি এই ব্যক্তিকে, ধরেন বি নামক একজন ব্যক্তি তার লাঠিয়াল বাহিনী দিয়ে, যেহেতু প্রভাবশালী, লাঠিয়াল বাহিনী দিয়ে তার দলবল নিয়ে এই সম্পত্তি থেকে একে উচ্ছেদ করে ফেললেন, এর যে ঘর বাড়ি ছিলেন ভেঙে বাইরে ফেলে দিলেন এই সম্পত্তি থেকে, একে বাধ্য করলেন এই সম্পত্তি থেকে চলে যাওয়ার জন্য। তাহলে কি করছেন? এটা বি কি করছেন? তার দলবল নিয়ে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এ কোন ধারা অনুযায়ী মামলা করবে? এ মামলা করবে ৮ ধারা অনুযায়ী। কেন ৮ ধারা অনুযায়ী মামলা করবে? তার এই সম্পত্তিতে সত্ত্ব আছে, অর্থাৎ তিনি দখলের অধিকারী ব্যক্তি, তিনি এই কারণে পুনরুদ্ধারের মামলা করবেন ৮ ধারায়। তাহলে মনে রাখবেন, দখলের অধিকারী ব্যক্তি যার সত্ত্ব আছে, যার ভ্যালিডিটি আছে, বৈধতা আছে, তিনি যদি মামলা করতে চান তিনি ৮ ধারায় মামলা করবেন। এখন এই ৮ ধারায় মামলা করার ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা দেওয়ানি মামলার একটা তামাদি মেয়াদ আছে। তাহলে এই ৮ ধারায় যদি কেউ মামলা করতে চায়, এই মামলা করার তামাদি মেয়াদ কতদিন? এই মামলা করার তামাদি মেয়াদ নিয়ে বলেছে আর্টিকেল ১৪৪। এটা কিন্তু আবার তামাদি আইনে চলে গেলাম, তামাদি আইনের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এখানে শিখি। আর্টিকেল ১৪৪, ১৪২ আগে লিখি, ১৪২ এবং আর্টিকেল ১৪৪, এই ৮ ধারায় সম্পত্তির দখল পুনরুদ্ধার চাইতে হলে এই ২টা আর্টিকেল অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করতে হবে। এই ২টা অনুচ্ছেদে বলেছে তামাদি মেয়াদ হচ্ছে ১২ বছর। কত বছর? ১২ বছর। তাহলে যদি কেউ দখল পুনরুদ্ধার চায়, তার এই যেদিন বেদখল হলো সেই বেদখল হওয়ার থেকে ১২ বছরের মধ্যে মামলা করতে হবে। আবার তামাদি আইনের সেকশন ২৮-এ বলছে যদি এই ১২ বছরের মধ্যে তিনি মামলা না করেন তাহলে কিন্তু এই সম্পত্তিতে তার অধিকার থাকবে না। তাহলে যদি এই নির্ধারিত সময়ে মামলা না করেন, নির্ধারিত সময়ে মামলা না করলে অধিকার বিলুপ্ত হবে। ঠিক আছে, তাহলে দেখছেন যে ৮ ধারার সাথে আর কত কত বিষয় সম্পৃক্ত। এক হচ্ছে ১৪২ আর্টিকেল, ১৪৪ আর্টিকেল অনুযায়ী তার ১২ বছরের মধ্যে মামলা করতে হবে, এবং তিনি যদি নির্ধারিত সময় মামলা না করে তাহলে তার অধিকার কি করবে না? থাকবে না। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই কনসেপ্টটাকে অনেকভাবে বলা হয়, এইটাকে বলা হয় টাইটেল স্যুট। কি বলা হয়? টাইটেল স্যুট। তাহলে যদি বলে প্র্যাকটিক্যাল বিষয় যে টাইটেল স্যুট, এই টাইটেল স্যুট কোন ধারা অনুযায়ী টাইটেল স্যুট করা হয়? ৮ ধারা অনুযায়ী টাইটেল স্যুট করা হয়। এটাকে বলা হয় ওনারশিপ স্যুট। ঠিক আছে, অর্থাৎ ওনারশিপের উপর ভিত্তি করে মামলা। এবং এটাকে এভাবেও বলা হয় এ স্যুট ফর ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল। অর্থাৎ যদি টাইটেল নিয়ে কোনো সত্ত্ব নিয়ে কোনো মামলা করা হয়, সত্ত্বের পুনরুদ্ধার চায় বা সত্ত্বের ভিত্তিতে যদি কেউ দখল পুনরুদ্ধার চায় তাহলে তিনি মামলা করবে ৮ ধারায়। এটাকে আর একটা নামে বলা হয়, আমি এটা মুছে ফেললাম, এই ৮ ধারার যে বিষয়বস্তু মূল কনসেপ্ট এটা মুছে ফেললাম। এই মামলাটাকে আর একটা নামে বলা হয়, অর্থাৎ যে টাইটেল নিয়ে যা থাকুক না কেন ৮ ধারা কি বলে এখানে বলা হয় যে এটাকে বলা হয় এ স্যুট ইজেক্টমেন্ট অন বেসিস অফ টাইটেল। ইজেক্টমেন্ট অন basis of title,
অর্থাৎ টাইটেলের ভিত্তিতে যদি কাউকে উচ্ছেদ চাওয়া হয় সেটা হচ্ছে এই 8 ধারা অনুযায়ী করা হয়, টাইটেল স্যুট 8 ধারা অনুযায়ী করা হয়। আবার যে বিষয়টা 8 ধারা অনুযায়ী বলা হয় এটাকে বলা হয় বেস্ট অন দ্য টাইটেল বাই ওনারশিপ, আবার এটাকে বলা হয় টাইটেল বাই ওনারশিপের মামলা, এ নামেও ডাকা হয়। আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে 28 ধারা তামাদি আইনের 28 ধারায় কি বলেছে? তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে যদি আপনি 12 বছরের মধ্যে মামলা না করেন, আপনি যখন সম্পত্তি থেকে বেদখল হলেন, এখানে বলছি আমি যেদিন এই 12 বছরের মধ্যে বেদখল হলো সেই দিন থেকে, মানে যেদিন বেদখল হলো সেই দিন থেকে 12 বছরের মধ্যে তার মামলা করতে হবে। এই 12 বছরের মধ্যে যদি তিনি মামলা না করে তাহলে তার যে অধিকার আছে, এই যে তার টাইটেলটা ছিল এই টাইটেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তার যে দখলে থাকার অধিকার ছিল সেই অধিকারটা তার নষ্ট হয়ে যাবে। এইটা বলছে তামাদি আইনের সেকশন 28। বোঝা গেল? কখন 142 কখন 144 আর্টিকেল। 142 হচ্ছে আপনার সত্য আছে দখলে ছিলেন, কখনো দখলে হবে 142। আপনার সত্য আছে কিন্তু আপনি পূর্বে দখলে ছিলেন না, সত্য আছে পূর্বে দখলে ছিলেন না 144 আর্টিকেল, সত্য আছে পূর্বে দখলে ছিলেন 142। আপাতত এটুকু মনে রাখেন, বাকিটা আমরা তামাদি আইনের বিষয়, এখানে দুইটার পার্থক্য ইন ডিটেইল আমরা দেখার চেষ্টা করব বা দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মামলাটা যদি আপনি করতে চান, এই মামলা করার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো বাধা নাই। অর্থাৎ এই মামলাটা যদি আপনি 8 ধারায় মামলা করতে চান, এই মামলাটা আপনি যে কারো বিরুদ্ধে করতে পারেন। এমনকি আপনি যদি চান এই মামলাটা আপনি সরকারের বিরুদ্ধে করতে পারেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে করতে পারেন। এই মামলাটা আপনি করার ক্ষেত্রে আপনাকে একটা কোর্ট ফি দিতে হবে। তাহলে এই যে কোর্ট ফি দিতে হবে, এই কোর্ট ফিকে বলা হয় মূল্যানুপাতিক কোর্ট ফি। তাহলে 8 ধারার মামলা করার ক্ষেত্রে আপনাকে একটা মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে যে কারো বিরুদ্ধে আপনি এই মামলাটা দায়ের করতে পারবেন। এবং এই দায়েরটা আপনার অবশ্যই কিসের ভিত্তিতে হবে? সত্যের ভিত্তিতে। এইটা কি, যদি আপনার কেউ আপনার যে সম্পত্তিতে সত্য আছে সেখান থেকে বেদখল করলে আপনি 8 ধারায় মামলা করবেন, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝেছেন। 8 ধারা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে তাহলে দ্রুত জানাবেন। আমরা দেখার চেষ্টা করছি 8 ধারার সাথে তামাদি আইন প্র্যাকটিক্যালি এটাকে কি মামলা বলা হয় এবং এটার সাথে অন্যান্য কার কি সম্পর্কিত আছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু 9 ধারার কনসেপ্টটা নিয়ে কথা বলবো। এতক্ষণ যে আলোচনা করেছি, আলোচনা আপনাদের কেমন লাগলো বুঝতে পারছেন কিনা একটু জানিয়ে ফেলবেন, কোশ্চেন থাকলে জানাবেন। 8 ধারা বোঝা গেলে আমরা 9 ধারার বিষয়বস্তু নিয়ে আলাপ শুরু করব। যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আজকের সেশনটা শেয়ার দেন নাই, তারা একটু দয়া করে শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনাদের আমাদের আজকের সেশন কেমন লাগলো, কেমন লাগছে ক্লাস, সেটা একটু জানিয়ে ফেলবেন। কোশ্চেন থাকলে সেটা জানাবেন। ওকে, একটু আপনাদের রেসপন্সের অপেক্ষায়। আপনারা যারা আমাদের সাথে প্রিলি প্যাকেজ অফলাইন এবং অনলাইনে যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। যে মামলা করা হয় তাকে 8, হ্যাঁ, সত্যের সাথে যে ঘোষণা চাওয়া হয় এটা 42, 8 এবং 42-এ করা হয়, 8-42, ঠিক আছে? এটা যখন 42 দেখবো তখন আমরা ইন ডিটেইল আলাপ করবো। অর্থাৎ যখন আপনি ঘোষণাও চাবেন ওই সত্যের, তখন আপনি হচ্ছে 8-42-এ মামলা করবেন। আপনার দখলে নাই কিন্তু আপনি ঘোষণাও চাচ্ছেন এবং সম্পত্তিও দখল পুনরুদ্ধার চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে ডান লিখবেন, কারণ আমাদের উন্মুক্ত ক্লাসগুলো নেয়ার কারণই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন আমাদের কাছ থেকে উপকৃত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা রেকর্ড থাকবে, যদি সমস্যা থাকে আবার দেখে নিতে পারবেন। হ্যাঁ, আপের রিভিশন করা যায়। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এখন আলাপ করব সেকশন 9 নিয়ে আলাপ করব। সেকশন 9 যে বিষয়টা বলা হয়েছে, সেকশন 9-এর দেখেন এটার একটা সম্পত্তি পুনরুদ্ধার নিয়ে বলছে। এখানেও যে সম্পত্তিটা আছে সেটাও স্থাবর সম্পত্তি, তাহলে ওটাও স্থাবর সম্পত্তি, এটাও স্থাবর সম্পত্তি, এটাও কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। ওটাও কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। এই যে সুন্দর একটা কোশ্চেন করেছেন, যদি দখলদারের প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকে তাহলে কি করবে? ঠিক আছে, এটাও একটা সুন্দর কোশ্চেন করেছেন, এটার উত্তর এখনই দিব। তাহলে দেখেন বলছি যে এটাও একটা কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। এই যে আরেফিন আপনার প্রশ্নের উত্তর আসছি। এখন এই স্থাবর সম্পত্তি থেকে আপনি বেদখল হলেন, 9 বলছে দুইটার মাধ্যমে আপনি বেদখল হয়েছেন। এক বলছে আপনি বেআইনি ভাবে বেদখল হয়েছেন, বেআইনি ভাবে। আরেকটা বলছে আপনি সম্মতি ছাড়া বেদখল হয়েছেন।
তাহলে যে সম্পত্তিতে, যে স্থাবর সম্পত্তিতে আপনার পূর্ব দখল ছিল, এখানে কিন্তু দখলে থাকার অধিকার, মালিকানা টালিকানা নিয়ে কিছুই বলে নাই। বলছে যে সম্পত্তিতে আপনি পূর্বে দখলে ছিলেন, এইরূপ স্থাবর সম্পত্তিতে থেকে যদি আপনি বেআইনিভাবে আপনার সম্পত্তি ছাড়া লেগছে না, সম্মতি হবে, আপনার সম্মতি ছাড়া বেদখল হন, সম্মতি ছাড়া বেদখল হন, তাহলে আপনি মামলা করবেন 9 ধারায়। তাহলে দেখেন 9 ধারায় মামলা করতে কিন্তু আপনার ওই যে বললেন কোনো ডকুমেন্ট লাগবে না, কোনো সত্য লাগবে না। আপনার কি দেখাইতে হবে? আপনি পূর্বে দখলে ছিলেন এবং আপনাকে দেখাইতে হবে যখন আপনি বেদখল হইছেন, দেখাইতে হবে যখন বেদখল হইলেন, এই বেদখল হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। 6 মাস। তাহলে এইটা বলছে আর্টিকেল 3-তে, তামাদি আইনের আর্টিকেল 3-তে বলছে যে যখন আপনি বেদখল হইলেন তার পরবর্তী 6 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। এই যে 6 মাসের মধ্যে মামলা করতে হবে, এখানে আমি বলছি আপনার কোনো সত্য লাগবে, কোনো মালিকানা লাগবে, বলছে আপনার কোনো ডকুমেন্ট লাগবে, কোনো পর্চা লাগবে, কিচ্ছু লাগবে না। আপনি দখলে ছিলেন, আপনার বেআইনিভাবে আপনাকে বেদখল করলো, আপনার সম্মতি ছাড়া বেদখল করলো, আপনি 9 ধারায় মামলা করবেন। তাহলে যার ডকুমেন্ট নাই, যার সত্য নাই, তিনি মামলা করবেন 9 ধারায়। একটা উদাহরণ দেব তাহলে বুঝতে পারবেন। এই একটা সম্পত্তি আছে, এখন এই যে সম্পত্তি আছে, এই সম্পত্তি একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির দখলদার আছে, ওনার নাম হচ্ছে এই যিনি দখলদার আছে, এর কোনো দলিল নাই, এর কোনো পর্চা নাই, ইনি কোনো খাজনা দেয় না, তাহলে এর কোনো দলিল পর্চা কিছু নেই, কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তিনি কি আছে? দখলে আছে। এখন বি নামক একজন ব্যক্তি, ইনি কি করলো যে এ যেহেতু দখলে আছে, এই বি দলবল নিয়ে একে উচ্ছেদ করলো। এখন বলেন এ যদি মামলা করতে চায়, এ মামলা কোথায়, কোন ধারায় করবে? এ মামলা করবে 9 ধারায়, কারণ তার কিন্তু দলিল পর্চা নাই, অর্থাৎ তার কিন্তু সত্যর যে লিগ্যালিটি নাই, সত্য নাই, টাইটেল নাই। তাহলে আপনার যদি টাইটেল না থাকে, শুধুমাত্র পজেশন থাকে, যদি শুধুমাত্র দখলের উপর ভিত্তি করে মামলা করতে চান, তাহলে মামলা করবেন 9 ধারা। এটাই তামাদির মেয়াদ হচ্ছে কয় বছর? এইটার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। ঠিক আছে? তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে মামলাটাকে, এইটাকে বলা হয় প্রিভিয়াস পজেশন সুট, বেস্ট অন প্রিভিয়াস পজেশন। তাহলে এইটা শুধুমাত্র দেখা হয় প্রিভিয়াস পজেশন, আপনার পূর্ব দখল ছিল কিনা, আপনার মালিকানা ছিল কিনা, সত্য ছিল কিনা। দ্যাটস নট এই মামলায় কোশ্চেন। এই মামলায় কোশ্চেন হচ্ছে আপনার পূর্বে দখল ছিল কিনা, এইটা দেখা হয়। ঠিক আছে? তাহলে এতটুকু বুঝতে পারছেন কিনা? আরিফিন যিনি কোশ্চেন করেছিলেন তিনি বুঝতে পেরেছেন কিনা? আপনারা যারা এখনো শেয়ার দেন না, আমাদের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, এখন দেখেন এই 9 ধারায় কিছু বার আছে, কিছু বাধা আছে। কি কি বাধা আছে? ধরেন আপনার একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আরো। এটা বুঝছেন আমার মনে হয়। এখানে তার দলিল পর্চা নাই, তাকে বেদখল করলো। এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি হচ্ছে খাস সম্পত্তি। খাস সম্পত্তি মানে হচ্ছে সরকারি সম্পত্তি। তাহলে এই সম্পত্তি হচ্ছে খাস সম্পত্তি, এই সম্পত্তি দখলে আছে এ। তাহলে একটা সম্পত্তি, সরকারি সম্পত্তি দেখবেন এই রকমের অনেক প্রভাবশালী ব্যক্তি দখলে থাকে, এখানে অনেক ঘর বাড়িটারি করে ফেলে। তাহলে কে দখল করছে? সরকার কি করছে? এই সম্পত্তি থেকে তাকে বেদখল করছে। কাকে বেদখল করছে? একে বেদখল করছে। কে করছে? সরকার। তাহলে এ তো আমরা বলছি যে যার দখল আছে সে 9 ধারা অনুযায়ী মামলা করতে পারবে বেদখল হইলি। তাহলে কি মামলা চলবে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? যে একটা সরকারি সম্পত্তি দখলে আছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন মামলা করতে পারবে কিনা। একটা সরকারি সম্পত্তি দখলে আছে এ, এই সরকারি সম্পত্তি তাকে বেদখল করলো। কে বেদখল করছে? সরকার তাকে উচ্ছেদ করলো। তাহলে সরকার তার ঘর বাড়ি ভেঙে টেঙে দিয়ে বললো যে তুমি এখানে আর থাকতে পারবে না। এই যে উচ্ছেদ করলো, আমরা বলছি যে যার দখল আছে, মালিকানা নাই, তিনি মামলা করবেন 9 ধারায়। তাহলে কি মামলা করতে পারবে কিনা? একটু প্রশ্ন না বুঝলে করতে হবে, আর যদি বুঝে থাকেন তাহলে উত্তর করতে হবে।
দেখেন, তাহলে এই সেকশন 9 একটা বিষয় বলা আছে যে সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আপনাদের কাছে যদি বেয়ার অ্যাক্ট থাকে তাহলে দেখবেন যে এখানে বলছে, স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে হ্যাঁ বলছে নো সুট আন্ডার দিস সেকশন শ্যাল বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। অর্থাৎ সরকার যদি আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে সরকারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না, মামলা করতে পারবেন না। এরপর একটু পরে দেখবেন যে এখানে আপিলও চলে না, রিভিউও চলে না। বলছে নো অ্যাপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিক্রি পাসড ইন এনি সুট ইনস্টিটিউট আন্ডার দিস সেকশন নর শ্যাল এনি রিভিউ। তাহলে এর বিরুদ্ধে কি চলবে না, এই 9 ধারায় আদালত যদি কোনো আদেশ প্রদান করে, 9 ধারায় যদি আদালত কোনো আদেশ দেয় অথবা আদালত কোনো ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না, আদেশের বিরুদ্ধেও করতে পারবেন না। তাহলে 9 ধারায় আপনার কি প্রতিকার পাবেন? ধরেন 9 ধারার একটা ডিক্রি হয়েছে বা 9 ধারার একটা আদেশ হয়েছে, আপনি সংক্ষুব্ধ, আপনি মনে করছেন আপনার সাথে অন্যায় হয়েছে, আদালতের রায় আপনি সন্তুষ্ট না, আপনি কি প্রতিকার চাইতে পারবেন? আপনি এখানে যে প্রতিকারটা চাইতে পারবেন সেটা হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র রিভিশন চলবে। তাহলে 9 ধারায় যদি কোনো ডিক্রি বা আদেশ দেয় এর বিরুদ্ধে রিভিশন চলে, এর বিরুদ্ধে আপিলও চলে না, রিভিউয়ের সুযোগ নাই। এবং এই 9 ধারায় যদি মামলা হয়, এই মামলাটার কোর্ট ফি হয় মূল্যানুপাতিকের অর্ধেক। তাহলে অর্থাৎ 8 ধারার মামলায় কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক, কিন্তু 9 ধারায় ওই মূল্যানুপাতিক যে কোর্ট ফিটা আসে সেইটার অর্ধেক টাকা দিয়ে আপনি মামলাটা কি করতে পারবেন, দায়ের করতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন যে 9 ধারায় শুধুমাত্র দখলের উপর ভিত্তি করে মামলা করা গেলেও এই মামলাটা সরকারের বিরুদ্ধেও চলে না, এর বিরুদ্ধে আপিল রিভিউ চলে না, শুধুমাত্র রিভিশন করা যাবে এবং এটার কোর্ট ফি দিতে হবে মূল্যানুপাতিকের অর্ধেক, ঠিক আছে। এখন আমরা একটু 8 এবং 9 ধারার একটু পার্থক্যগুলো দেখবো। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু দেখি যে 8 এবং 9 ধারার পার্থক্যগুলো একটু দেখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন সেকশন 8 এবং সেকশন 9, সেকশন 8 যে মামলাটা হবে এই মামলার মূল বিষয়বস্তুটা হচ্ছে সত্য, অর্থাৎ আপনার সত্য আছে এবং আপনি বেদখল হয়েছেন, তাহলে আপনি 8 ধারায় মামলা করবেন। 9 ধারায় যে মামলাটা, এই মামলার মূল বিষয়বস্তু হচ্ছে আপনি শুধুমাত্র সম্পত্তি থেকে বেদখল হয়েছেন বেআইনিভাবে অথবা আপনার সম্মতি ব্যতীত। আপনি যদি 8 ধারায় মামলা করতে চান, আপনি এই মামলা সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। 9 ধারার মামলা করতে গেলে সরকারের বিরুদ্ধে মামলা চলে না। আপনি যদি 8 ধারায় মামলা করতে চান, এটার তামাদি মেয়াদ পাবেন যেদিন বেদখল হইলেন সেই দিন থেকে 12 বছর। 9 ধারার যদি মামলা করতে চান, আপনার এটার তামাদি মেয়াদ পাবেন যেদিন বেদখল হইলেন সেদিন থেকে 6 মাস। আপনি যদি 8 ধারায় মামলা করতে চান, আপনি কোর্ট ফি দিবেন মূল্যানুপাতিক। আপনি যদি 9 ধারায় মামলা করতে চান, আপনি এখানে কোর্ট ফি দিবেন মূল্যানুপাতিকের 50%। আপনি যদি 8 ধারায় মামলা করতে চান তাহলে আপনাকে কি প্রমাণ করতে হবে? আপনার সত্য প্রমাণ করতে হবে, অর্থাৎ আপনি যে দখলে রাখার অধিকারী, দখলের অধিকারী ব্যক্তি, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর 9 ধারায় আপনাকে প্রমাণ করতে হবে শুধুমাত্র পূর্ব দখল প্রমাণ করতে হবে, পূর্ব দখল, যে আপনি পূর্বে দখলে ছিলেন এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আপনি যদি 9 ধারায় মামলা করতে চান তাহলে এই মামলাটাকে, এই 8 ধারার মামলাটাকে বলা হয়, এটা হচ্ছে টাইটেল স্যুট। আর 9 ধারায় যে আপনি মামলাটা করবেন এটাকে টাইটেল স্যুট বলা হয় না, এটাকে বলা হয় স্যুট বেসড অন প্রিভিয়াস পজিশন, অর্থাৎ পূর্ব দখলের ভিত্তিতে যে মামলা এটাকে বলা হয় স্যুট প্রিভিয়াস পজিশন, ঠিক আছে। এই পার্থক্যগুলো আমরা করতে পারি। একটা বিষয় মনে রাখবেন, আমরা এখন একটু 2টা বিষয় একটু দেখব, তারপর হচ্ছে আমরা একটু সামনে অগ্রসর হবো। দেখেন এই পার্থক্যগুলোর মধ্যে কোনটা সমস্যা আছে একটু জানাবেন। 1 2 3 4 5 6 6টা পার্থক্য আমরা দেখেছি, এই 6টার মধ্যে যেটা সমস্যা আছে সেটা জানাবেন। আচ্ছা, ওকে একটু জানিয়ে ফেলবেন কোথায় প্রবলেম আছে। আপনারা যারা এখনো শেয়ার দেন না একটু দ্রুত শেয়ার দিয়ে ফেলবেন। আপনারা যারা আমাদের সাথে
অফলাইনে বা অনলাইনে বা প্রিলি অথবা লিখিত প্যাকেজে যুক্ত হতে চান, তার উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না, প্রিলি হোক অথবা লিখিত হোক। অফলাইনে যারা ক্লাস করতে চান 1 আগস্ট আমাদের ক্লাস আছে, আপনার চাইলে 2-1টা ক্লাস যাচাই করে ওখানে কনফার্ম করতে পারবেন বা ওখানে যুক্ত হতে পারেন। 1 আগস্ট বিকাল 3টায় ক্লাস, RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে, শুক্রবার বিকাল 3টায়। আর আপনারা যারা অনলাইনে হতে চান আমাদের সাথে প্রিলি অথবা লিখিত প্যাকেজে যুক্ত হতে এই নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আর যে বিষয়টা বলবো, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের প্রিলি নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। আপনারা যারা ওই ব্যাচে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস সহ নোট, মডেল টেস্ট সবকিছু এই প্যাকেজে পাবেন। একদম আপনার প্রিপারেশনের A to Z, বেসিক টু অ্যাডভান্স সবকিছু থাকবে। 5 নাম্বার দখলের অধিকারী ব্যক্তি, এটা তো বললাম, এটা নিয়ে আপনার শুরু থেকে একটু ক্লাস করে নেবেন। তারপর একটু বলি, 5 নম্বরে হচ্ছে যার সত্ত্ব আছে, এই ব্যক্তিকে আমরা বলেছি এই ব্যক্তির দখলের অধিকার আছে। যার দখলের অধিকারী আছে সেই ব্যক্তি আপনার হচ্ছে 8 ধারায় মামলা করবে। আর মানে ওনার দখলের অধিকার আছে এইটা ওনাকে প্রমাণ করতে হবে। আর 9 ধারায় ওনার শুধু দখল ছিল এইটা প্রমাণ করলে হবে। 6 মাস পূর্বে দখল ছিল এটা প্রমাণ করলে হবে। আর 8 ধারায় তাকে কি প্রমাণ করতে হবে? দখলের অধিকার আছে, অর্থাৎ তাকে সত্যের বিষয়টা প্রমাণ করতে হবে। কি বিষয় প্রমাণ করতে হবে? সত্যের। এখানে সত্যের বিষয় প্রমাণ করার দরকার নাই, পূর্ব দখল প্রমাণ করলে হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝেছেন। এখন আমরা 2-3টে এক্সাম্পল দিব, আপনারা একটু বলবেন যে এই মামলাটা কোন ধারায় করব, 8 ধারায় করব নাকি 9 ধারায় করব। তাহলে আমি বুঝবো যে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। দেখেন, এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিতে অবৈধভাবে একটা বাড়ি নির্মাণ করছে এ। তাহলে এ হচ্ছে অবৈধ দখলদার এবং এ হচ্ছে এই অবৈধ দখল করে এখানে একটা বাড়ি নির্মাণ করছে। কি নির্মাণ করছে? বাড়ি। অবৈধ দখল করে তিনি একটা বাড়ি নির্মাণ করছেন। এখন আপনি চান এই যে বাড়িটা নির্মাণ করছেন, এই যে বাড়িটা নির্মাণ করছেন এই বাড়িটা ভেঙে ফেলতে চান এবং তাকে এই সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চান। ঠিক আছে, তাহলে এই বাড়িটা ভেঙে ফেলতে চান এবং এই বাড়িটা কি করতে চান? 6 টাইটেল 6 লিখছে টাইটেল আর সুট বেস্ট অন প্রিভিয়াস পজিশন। তাহলে এই বাড়িটা আপনি ভেঙে ফেলতে চান এবং এই বাড়িটা এখান থেকে উচ্ছেদ করতে চান। আপনাকে 5 মাস আগে বেদখল করছে। কয় মাস আগে বেদখল করছে? 5 মাস আগে বেদখল করছে। আপনি কোন ধারায় মামলা করবেন? সেকশন 8 নাকি 9? দ্রুত। তাহলে প্রবলেম নাম্বার 1, এইটা বলেন যে কোন ধারায় মামলা করবেন। আপনার উদ্দেশ্য হচ্ছে এই বাড়িও ভেঙে ফেলা এবং তাকে এখান থেকে উচ্ছেদ করা। তাহলে আপনি কোন ধারায় মামলা করবেন? সেকশন 8 নাকি সেকশন 9? দ্রুত। আচ্ছা, চৌধুরী সাদিকুর রহমান, জেসমিন আরা, মহিদুল ইসলাম কমেন্ট করেছেন, দ্রুত জানিয়ে ফেলবেন। তাহলে এইটাই মামলা করবেন আপনি 8 ধারায়। কারণ যখন আপনি কোনো জায়গা ভেঙে ফেলতে চাইবেন, তখন এখানে সত্যের প্রশ্নটা আসে। কিসের প্রশ্ন আসে? সত্য। 9 ধারায় মামলা করলে সত্যের ডিসিশন নিতে পারে না। তাহলে যেহেতু 9 ধারায় মামলা করলে আদালত কোনো সত্যের বিষয়, আপনি একটা দোকান বা ঘর ভেঙে ফেলবেন, তাহলে বা দোকানটা উচ্ছেদ করবেন, তাহলে এই দোকানটার আসলে মালিকানা কার এটা আপনাকে দেখতে হবে না? তাহলে সত্যের বিষয়টা 9 ধারায় বিবেচনায় নেওয়া যায় না, শুধুমাত্র দখলের বিষয় বিবেচনায় নেওয়া যায়। সুতরাং এই যদি উনি দোকান বা ঘর ভেঙে ফেলতে চায় ওনাকে 8 ধারায় মামলা করতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবেন ওনাকে কয় ধারায় মামলা করতে হবে? 8 ধারায়। ওনাকে সত্য প্রমাণ করে এটা ঘর টর ভেঙে ফেলার দাবি করতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন। তাহলে এটা কত ধারায় করবে? 8 ধারায়। এখানে দেখেন আর একটা প্রবলেম আমরা দিয়েছি, 2 নম্বর প্রবলেম। ভাড়াটিয়া আছে একজন এ, মালিকের নাম বি।
এখন এই ভাড়াটিয়াকে উচ্ছেদ করছে, কি করছে? উচ্ছেদ করছে, বলছে তোমাকে আর ভাড়া দেবো না, তুমি নামো। অন্য ভাড়াটিয়াকে ভাড়া দিয়ে দিয়েছে। এখন এ কোন ধারায় মামলা করবে, 8 ধারায় নাকি 9 ধারায় বলেন? এ কোন ধারায় মামলা করতে পারবে? প্রবলেম নাম্বার 2, দ্রুত। প্রবলেম নাম্বার 2 কত ধারায় মামলা করবে? নয় ধারায় মামলা করবে, ঠিক আছে। কারণ এখানে তিনি পূর্ব দখল ছিলেন, এই পূর্ব দখলের উপর ভিত্তি করে তিনি মামলা করতেছেন। তার মালিকানা আছে, সত্য আছে নাই, এই কারণে তিনি 9 ধারায় মামলা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন সর্বোপরি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানার চেষ্টা করব, এবং আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো দ্রুত জানিয়ে ফেলবেন। আজকের ক্লাস কেমন লাগলো এটা জানিয়ে ফেলবেন, কোনো কোশ্চেন থাকলে করবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের ক্লাস কেমন লাগলো? অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। আসলেই আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আইনটাকে আপনাকে বুঝে পড়তে হবে, বুঝে পড়লে আইনে আনন্দ আছে এবং আইনটা সহজ মনে হয় কিনা এটা একটু জানিয়ে ফেলবেন। আজকের ক্লাসটা করে আপনাদের কেমন লাগলো, আপনাদের অনুভূতিটা জানিয়ে ফেলবেন। আমাদের সাথে যারা যুক্ত হতে চান বার কাউন্সিল প্রিলি অথবা লিখিত প্যাকেজে, একদম বেসিক থেকে প্র্যাকটিক্যাল, লিখিততে একদম বেসিক থেকে প্রবলেমেটিক্যাল এবং বিশ্লেষণধর্মী যে সকল বিষয় আছে সবগুলোই পাবেন, ঠিক আছে। তো এই যে বিষয়টা আছে, যারা আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের প্রিলি প্যাকেজ এবং লিখিত প্যাকেজ উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মধ্য দিয়ে আমরা যে প্যাকেজটা শুরু করছি সেটা হচ্ছে বার প্রিলি অপরাজিত রোড টু পাস। এই প্যাকেজে আপনাকে আমাদের যে বাইরে কি একটা অক্ষরও পড়তে হবে না পাস করার জন্য। সুতরাং আপনারা যারা এই প্যাকেজে যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন উপরের নাম্বারে। লিখিত প্যাকেজ চলমান আছে, যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন। অফলাইনে যারা পড়তে চান তারাও যোগাযোগ করবেন, ঠিক আছে। 1 নম্বর এক্সাম্পলটা একটু বলেন স্যার। 1 নম্বর এক্সাম্পলটা হচ্ছে, আমি যখন কাউকে ঘর ভেঙে ফেলতে বলবো, ঘরকে ভেঙে ফেলতে বলবো, তখন আমাকে ওখানে আগে সত্য প্রমাণ করতে হবে, মালিকানা প্রমাণ করতে হবে। এখন আমি চাচ্ছি এই ঘরটা ভেঙে ফেলতে, তাহলে আমাকে আগে প্রমাণ করতে হবে এই জমির মালিক আমি। 9 ধারায় মামলা করলে তো আমি মালিকানা প্রমাণ করতে পারতেছি না, দখল প্রমাণের বিষয়। তাহলে আমাকে যেহেতু মালিকানা প্রমাণ করতে হবে, আমাকে মামলা করতে হবে 8 ধারায়। এবার কি বুঝতে পেরেছেন আফরিন? আচ্ছা, আপনাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করবো। আপনাদের ক্লাস কেমন লেগেছে একটু জানিয়ে ফেলবেন। আজকের ক্লাসটা ভালো লেগেছে রবি বলেছেন। এরপর ক্লাস শেষ করবেন, হ্যাঁ শেষ করব। উর্মি বলেছেন খুব সুন্দর হয়েছে। দলি বলেছেন দারুণ ক্লাস। সুলতানা পারভিন ভালো লেগেছে বলেছেন। সাইফুল ইসলাম খুব ভালো। এম রানা বলেছেন খুব চমৎকার, থ্যাংক ইউ। একটা, হ্যাঁ 1 নম্বর এক্সাম্পলটা দেখেন বুঝছেন কিনা। পুঞ্জগুচ্ছ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। নাজমিন আহমেদ বলেছেন জি স্যার এক্সেলেন্ট লেগেছে, কুড়িগ্রামের ছেলে ভালো লেগেছে। সাথে চেকি অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। মনির লতাত তিনি বলেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, সাথী চেকে আবার বলেছেন অসাধারণ ক্লাস। খসরুল আলম বলেছেন অসাধারণ। শিহাব নীরব বলেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। দ্রুত জানিয়ে ফেলবেন আপনাদের ক্লাসটা কেমন লেগেছে, এটা জানিয়ে ফেলবেন। আমরা যে বিষয়টা বলেছিলাম যে আমাদের যে বুঝে পড়লে আপনাদের পড়াটা খুব সহজ মনে হবে, এটা আসলে ঠিক কিনা। আর যে বিষয়টা বলবো, আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল প্রিলি অথবা বার কাউন্সিল লিখিত প্যাকেজে যুক্ত হতে চান অথবা অফলাইনে যুক্ত হতে চান, তারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দারুণ বলেছেন শারমিন আনসারি, ওকে শারমিন আনসারি। উনি আবার মুশফিকা রহমান উনি বলেছেন এক্সেলেন্ট ক্লাস। খালেদা আকন উনি বলেছেন ভালো লেগেছে, ওকে থ্যাংক ইউ। একটু দ্রুত জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনাদের বুঝে পড়লে আসলে কি ক্লাস আনন্দদায়ক হয় কিনা। নিজাম চৌধুরী আপনি একটু একটু ইনবক্স করবেন। আমাদের 45% একটা ডিসকাউন্ট ছিল 27 তারিখ পর্যন্ত, একটু ইনবক্স করবেন, আপনাকে ওইটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, স্পেশাল থ্যাংক ইউ বলেছেন শহীদ সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো চমৎকার ক্লাস। চম্পা, আচ্ছা তো বললাম যে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসটা আপনারা দেখবেন, দেখার পরে এটা পরবর্তীতে আবার সেভ থাকবে, সেই ক্লাসটা দেখে আপনারা একটু নোট নেবেন।
কেন নোট নেবেন এইটা আপনি যদি এইভাবে বুঝে বুঝে একটু নোট নেন, এটা আপনার জন্য একটা মাস্টার ক্লাস নোট হবে। এটা আপনার প্রিলি রিটেন ভাইবা প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগবে। সুতরাং এটা একটু নোট নেবেন। মুশফিকা রহমান থ্যাংক ইউ ওয়েলকাম। মনিরুল্লাহ কৃতজ্ঞতা খুরশেদ আলম জানিয়েছেন। তারপর অনেকের নাম আসলে বড়দের পড়তে একটু ঝামেলা হয়। শহীদ সাহেব বলেছেন স্পেশাল ক্লাস, থ্যাংক ইউ। লুনা ইসলাম অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যে সকল বন্ধু বা বান্ধবী যারা একটা সঠিক এবং অথেন্টিক ভালো গাইডলাইন চায়, আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে একটু রেফার করবেন বা আমাদের কথা বলবেন। আর আপনারা যারা এখনও আমাদের ক্লাসটা শেয়ার দেন না, শেয়ার দিবেন। এবং আপনারা আরও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। মহিউদ্দিন শেখ বলেছেন ক্লাস করেন, লাভবান হবেন, কারণ আমরা হয়েছে। থ্যাংক ইউ মহিউদ্দিন শেখ। জেসমিনেরা জি ভাইয়া বুঝতে পারলে সহজ লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাড হওয়ার জন্য কন্ট্যাক্ট করব কিভাবে? আপনি এই যে নাম্বার আছে 019104595532 অথবা যে আইডিটা থেকে ক্লাস হচ্ছে এই আইডিতে নক দিতে পারেন। ওকে, আচ্ছা, আপনার যদি কোনো ইনকোয়ারিজ থাকে সেটাও জানাতে পারেন। ওকে, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এখন রাত্রে 11টা প্লাস, আপনারা এখনও প্রায় 50+ স্টুডেন্ট আমাদের সাথে অনলাইনে লাইভ ক্লাস করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান একদম বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ। এবং এইভাবে বুঝে বুঝে পড়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা শেষ করবো। এবং আবারও বলি, আমাদের বাইরে আপনাকে আর কিছুই করতে হবে না, প্রিলি রিটেন যেটাই হোক না কেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতে পারেন, ওটা না পেলে 3 ডটে ক্লিক করে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের কথা বলবেন যদি আমাদের ক্লাস ভালো লাগে থাকে। এই আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই পড়াশোনা কন্টিনিউয়াসলি চালিয়ে যান। হয়তো এই বছরের শেষে যদি একটা সার্কুলার এসে যায়, আর দুই এক মাস পরে কিন্তু আসলে প্রস্তুতিটা নেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটা লং টাইমের একটা প্রিপারেশন নেন, এমনভাবে প্রিপারেশন নেন যাতে প্রথম ধাপেই আপনি উত্তীর্ণ হতে পারেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে আবার কোনো সেশনে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।